হালকা মানে, তো আমি কোন ভার্সন দিয়ে দেখাচ্ছি জিজ্ঞেস করেন না, আমি আগেই বলে দিই যে স্যার আপনার সফটওয়্যার এরকম কেন, আমার এরকম কেন, সব সেম। সো প্যারা নেওয়ার কিছু নাই। আহ, আশা করি এই কোশ্চেন আপনাদের থাকবে না। ঠিক আছে, এই চলেন আমি তাহলে এই যে আমার হচ্ছে প্রিমিয়ার প্রো আমি 23টা রান করতেছি। ওপেন করার সময় এরকম, যদি আপনারা অলরেডি কেউ একটু ওপেন করে নাড়াচাড়া করে দেখেন তো তাহলে তো বুঝতেই পারতেছেন। সফটওয়্যার ওপেন হওয়ার পরে ইন্টারফেসটা এরকম দেখাবে। হ্যাঁ, এইখানে আমার অলরেডি সফটওয়্যার নিয়ে আমি মানে প্রজেক্ট নিয়ে কিছু কাজ করছি, দ্যাটস ওয়াই আমার কিছু প্রজেক্ট এরকম ওপেন দেখাচ্ছে অলরেডি। আপনাকে প্রথমে শুরুতে কি করতে হবে, নিউ প্রজেক্টে যাবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমি শুরুতে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আসবে। এই কথাগুলো আপনাদের কাছে খুব পরিচিত লাগবে যদি আমার যে আপনাদের যে 4টা না 5টা প্রি রেকর্ডেড ক্লাস শেয়ার করা হয়েছিল বিদ্যাবাড়ি থেকে, আমারই ক্লাস নেওয়া, সেগুলো যদি কেউ দেখে থাকেন। ক্লিয়ার? জি স্যার। তো এইরকম ইন্টারফেসটা আপনার খুব পরিচিত লাগবে। আই রিপিট, আবার রিপিট করি, সেটা হচ্ছে যে আপনি প্রথমে প্রজেক্ট নেম লিখার আগে আমি এটা দেখাই নিলাম যে সফটওয়্যার নিউ প্রজেক্ট ওপেন করার পরে কেমন দেখায়। তার আগে তার আগে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আপনাকে, আপনি যেই প্রজেক্ট নেই, আপনাকে ক্লায়েন্ট তো একটা মনে করেন যে একটা টিবিসি দিছে, রবির একটা টিবিসি আপনি পাইছেন, কাজ করতেছেন। টিবিসির তো একটা নাম আছে, তাই না? টিবিসি মনে করেন যে 10 মিনিট অফার বা 1 জিবি অফার নিয়ে একটা আপনি ইয়া পাইছেন, প্রজেক্ট পাইছেন। এর আগে আপনি তো আপনাকে রিসোর্স দিবে প্রজেক্টের, মনে করে শুট করার ডকুমেন্টারি, ওই শুট করার একটা ফুটেজ পাবেন আপনি, 10 জিবি, 20 জিবি, 100 জিবি হইতে পারে। এটা ডিপেন্ড করে কি ক্যামেরা দিয়ে শুট করছে, কত দিনের শুট, 10 টাই লেন্থের শুট। যদি 1 মিনিটের শুট হয়, চোখ বন্ধ করে ধরে থাকেন, 200 থেকে 250 ফুটেজ পাবেন আপনি, যদি শুটিং করা ফুটেজ হয় টিভিসি। ঠিক আছে, ওটার জন্য মেন টপিকে আসি, আমি যেটা বলতে চাচ্ছিলাম। ফার্স্টে আমাকে আগে কি করতে হবে, একটা বাইরে আমাকে একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে, যে প্রজেক্টের আন্ডারে আমি মানে যে ফোল্ডারে আমি রিসোর্স গুলি রাখবো, ইচ এন্ড এভরিথিং যা যা দরকার আমার একটা প্রজেক্ট করার সময় সবকিছু রাখবো। আমি চলেন তাহলে একটা প্রজেক্ট তৈরি করে নিই। এই যে এরকম একটা প্রজেক্ট মনে করেন, আমার যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস, ক্লাস 1 লিখি আমি। আমি ক্লাস 1 এর আন্ডারে যা যা রাখবো সব এখানে এনে মানে এখানে আমার থাকবে। আমার প্রজেক্ট সেভ করব, প্রজেক্ট ফাইল রেন্ডার দিব, সব ইচ এন্ড এভরিথিং সব আমার এই ফোল্ডারের আন্ডারে থাকবে। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেইন ফোল্ডার। এরপরে আমি যাব কোথায়, এরপরে আমি এই মেইন ফোল্ডারের আন্ডারে কিছু সাব ফোল্ডার তৈরি করব। প্রথমে তৈরি করব, চলেন তৈরি করি প্রজেক্ট নিয়ে, কারণ আমার যেহেতু প্রজেক্ট সেভ করতে হবে। শুনেন, কোনো মানে কেউ যদি খুব গুছিয়ে আপনার কাছে নিজেকে প্রেজেন্ট করেন, আপনার খুব ভালো লাগে না দেখতে। পরিপাটি, মেইন হচ্ছে পরিপাটি বিষয়টা কিন্তু সবারই ভালো লাগে, গুছাইয়া জিনিসটা। আপনি যদি এরকম গুছাইয়া কাজ করেন তাইলে হবে কি, আপনার মানে আপনার নিজেরও ভালো লাগবে, আপনার কষ্ট করে এইটা খুঁজতে হবে না, ওইটা খুঁজতে হবে না, আমি কোথায় রাখছি প্রজেক্ট, কোথায় সেভ করলাম, আপনি কোন কোন জায়গা থেকে কোন ফাইলটা নিয়ে আসছি সেটা খুঁজতে হবে না, যদি একটা ফোল্ডার আন্ডারেই সবকিছু থাকে। ক্লিয়ার সবাই? ওকে, চলেন আমি প্রথমে প্রথমে প্রজেক্ট একটা ফোল্ডার তৈরি করলাম। এরপরে আমি তৈরি করব কি, আউটপুট। আউটপুট মানে দ্যাটস মিন হচ্ছে রেন্ডার দেওয়া। আমি যে পুরো প্রজেক্টটাতে কাজ করব, আলটিমেটলি কিসের জন্য কাজ করব সেটা তো আমার রেন্ডার দেওয়া, আমি আমার ক্লায়েন্টকে সাবমিট করার জন্য কাজ করব। সো আউটপুট দেওয়ার জন্য আমার একটা আউটপুট ফোল্ডার দরকার, আউটপুট ফোল্ডার। ওকে, এরপরে আরেকটা জিনিস লাগে। আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দিবে, স্ক্রিপ্ট শেয়ার করবে, অথবা আপনারও একটা মনে করেন ডক ফাইল তৈরি করা লাগছে, যে আপনি কোথায় কোথায় কোন ফুটেজ রাখছেন, এরকম কিছু ডক ফাইল থাকতে পারে, মানে ডকুমেন্ট থাকতে পারে বা স্ক্রিপ্ট থাকতে পারে। দ্যাটস ওয়াই আমাকে একটা ফাইল নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি। আমি ফাইল নামে একটা ফোল্ডার তৈরি করলাম, দেখেন ফাইল, আউটপুট, প্রজেক্ট, 3টা ফোল্ডার হয়েছে। আরো কি কি লাগতে পারে আপনাদের মনে হয়? আরো লাগতে পারে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি একটা মিউজিক নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি চাইলে, মিউজিক। ওকে, এরপরে আরেকটা লাগতে পারে, সেটা হচ্ছে অডিও। আপনাকে ক্লায়েন্ট যে টিভিসি দিবে ওটা একটা ভয়েস ওভার থাকে, ডাবিং করা একটা ভয়েস ওভার থাকে, সেটার জন্য আমি একটা চাইলে অডিও রাখতে পারি। আমি কিন্তু মিউজিকের আন্ডারে অডিওটা রাখতে পারতাম, কিন্তু আমি রাখলাম না কেন, ডিটেইল। আমার কষ্ট করে মিউজিকের ভিতর অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আমার কষ্ট করে অডিও ফাইল খুঁজতে হবে। তার জন্য আমি একটা অডিও নামে একটা আলাদা এক্সট্রা ফাইল তৈরি করলাম, যেখানে আমি রেকর্ডেড যে অডিও ফাইলগুলা রাখতে পারবো। ওকে, পরে আমি রাখতে পারি ভিডিও অথবা রিসোর্সেস ফোল্ডার নামে ফাইল। ভিডিও মানে কি, এইখানে আমি শুট করা অথবা আমার রিসোর্স কালেক্ট করা যে ভিডিওগুলি থাকবে, সেই ভিডিও ফাইলগুলো এখানে আমি
রাখতে পারি। দ্যাটস আমি এখানে একটা ভিডিও ফাইল তৈরি করলাম। এইখান পর্যন্ত যা যা বলছি আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে ফাইন। মানে আপনাদের মনে হয় না যে উচিত এইভাবে কাজ করা, গুছাইয়া কাজ করা? এই জি যে স্যার। ফোল্ডার গুলা তৈরি করছে, কিন্তু অহেতুক কিন্তু কোনো ফোল্ডার তৈরি করি নাই। এখানে আবার সবগুলা ফোল্ডারই মানে ফাইল নামে যে ফোল্ডার গুলা তৈরি করছি সবগুলা ফোল্ডারই ম্যান্ডেটরি 100% লাগবে। আপনারা ধীরে ধীরে যখন প্রজেক্টে আমি কাজ করতে যাব তখন আসলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় লাগবে। ইমেজটা লাগবে, একটা লাগবে ইমেজ। ইমেজ আমার লাগলে হ্যাঁ আপনি চাইলে ইমেজও তৈরি করতে পারেন। ওই যে ভিডিও অথবা রিসোর্স ফাইল নামে একটা তৈরি করছে সেখানে আপনি রাখতে পারেন। হ্যাঁ আপনি ভালো কথা বলছেন, গুড। একটা ইমেজও রাখতে হবে, ইমেজ নামে একটা ফোল্ডার থাকতে পারে। ওকে ফাইন। এর বাইরে আশা করি আলটিমেটলি কোনো কিছু লাগে না। এরপরে চাইলে আপনি ধরে ধরে পার্টিকুলার ধরে ধরে একটা করে আরো আপনার মন মতো আপনি আমার নিজের বউরে নিজে সাজিয়ে নিতে পারেন। আপাতত আমার এইটুকুই দরকার, আমার এর বাইরে কিছু লাগবে না। ফাইন। এই যাবত তাহলে আপনারা বুঝতে পারছেন। জি স্যার। বাকিটা যদি লাগে আমি ক্লাসে ঢুকি, মানে সফটওয়্যারে ঢুকি, আমি বলবো। চলেন, এখন আমার এখানে কাজ শেষ, আমি সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে চলে আসলাম। দেখেন বুঝে বললাম ইন্টারফেসটা আমার এরকম থাকবে। আমি তাহলে প্রথমে কি করব, প্রজেক্ট নেম। আমি ক্লাস 1 নামে একটা প্রজেক্ট দিব। আমার যেহেতু ক্লাস 1 নামে দিলাম। এরপরে দেখেন প্রজেক্ট লোকেশন। হ্যাঁ, প্রজেক্ট লোকেশন মানে কি হইতে পারে, আপনার কি মনে হতে পারে? প্রজেক্ট লোকেশন দ্যাটস মিন আমি যে প্রজেক্টটা তৈরি করছি ক্লাস 1 নামে, এই প্রজেক্টের যা যা কাজ করব একটা তো লোকেশন দেখাই দিতে হবে যে এই লোকেশনে আমার প্রজেক্ট গুলো সেভ হবে। ক্লিয়ার? জি ওকে, আমি ক্লিক করি, এখানে ক্লিক করলাম। এখানে অলরেডি অনেকগুলো লোকেশন দেখাচ্ছে, আপনাদের নাও দেখাইতে পারে। আমার দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমি অলরেডি প্রজেক্ট নিয়ে এই লোকেশন গুলো অলরেডি দেখাইছি। দ্যাটস ওয়াই আমাকে এখানে প্রজেক্ট লোকেশন গুলো শো করতেছে। আপনার ওইদিকে মাথা ঘামানোর কোনো দরকার নাই। ইগনোর ইগনোর করলেন। আপনি চলে গেলেন কোথায়, প্রজেক্ট লোকেশন, সরি, এই প্রজেক্ট লোকেশন। প্রজেক্ট লোকেশনে ক্লিক করলাম। এখন আমার কি করতে হবে, আপনার কি মনে হতে পারে বলেন তো একজন, কি করা উচিত? যে স্যার একটা, বলেন বলেন। হ্যাঁ, একজন একজন করে বলেন, দুইজনে কথা বলে গোলমাল পাকায়েন না। বলেন বলেন প্লিজ। কি পাপ, কই সবাই চুপ হয়ে গেলেন? কথাটা বুঝি নাই। আর আমরা যে ফাইলটা তৈরি করছিলাম প্রজেক্ট লোকেশনের জন্য, মানে আউটপুট দেওয়ার জন্য, ওইটা এখান থেকে সিলেক্ট করে দিই। ওকে, থ্যাংক ইউ, গুড। এখন আমি ওই প্রজেক্ট লোকেশনে দেখাই দেবো। এই যে ক্লাস 1 নামে একটা প্রজেক্ট তৈরি করছিলাম, এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট আন্ডারে জাস্ট সিলেক্ট ফোল্ডার দিয়ে ছেড়ে দিলাম, শেষ। তার মানে কি হলো জানেন? তার মানে আমি যত রকমের কাজ করব, যত টাইপের কাজ করব না করি না কেন, সব কাজগুলো আমার এই প্রজেক্টের আন্ডারে যত টাইপের কাজ করব সব ওই ফোল্ডারে গিয়ে প্রজেক্ট ফোল্ডার নামে একটা সেভ হবে। এখন আমি কি দিব, এরপর আমার এখানে কাজ শেষ। এইখানে আপনার ডানে বামে কোথাও কোনো কিছু দেখার দরকার নাই। ঠিক আছে, স্কিপ করেন। এরপরে আমি ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দিব, একটু ওয়েট করব, কারণ এক একজনের পিসি কনফিগারেশন ওয়াইজ এইরকম একটা ইন্টারফেস তৈরি হবে। এইরকম ইন্টারফেসটা এরকম দেখে আপনার কোনো ওয়ারি ডর কিছু নাই, কারণ হচ্ছে আমি অলরেডি একটু কাস্টমাইজেশন করে নিচ্ছি, যেটা আমি বলছি। ওকে ফাইন। মনে করেন আপনার সফটওয়্যার ওপেন হওয়ার পরে, আমি একটু যাই অল প্যানেল। আপনার সফটওয়্যার ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসছে, এরকমই আসে নর্মালি। ঠিক আছে, আপনাদের অন্যরকম আসতে পারে, আমি কারণ আমি একটু কাজ করার সুবিধার্থে একটু কাস্টমাইজেশন করে নিছি। দ্যাটস ওয়াই আমারটা এরকম শো করতেছে। ক্লিয়ার? ওকে। এখন এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখেন, চলেন দেখে কি আছে উপরে। উপরে ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার, গ্রাফিক্স এন্ড টাইটেল, ভিউ, উইন্ডো, হেল্প। নর্মালি সেই সফটওয়্যার গুলোতে, অন্যান্য সফটওয়্যারে যে এরকম দেখছেন আপনারা থাকে, এখানেও সেম কিছু নেই। চলেন দেখি ফাইলের আন্ডারে কি আছে। ফাইল আন্ডারে নিউ আছে, ওই নিউ, ওপেন প্রজেক্ট, ওপেন প্রোডাকশন, ওপেন রিসেন্ট, ক্লোজ প্রজেক্ট, এরকম ডিটেল ধরতে গেলে রাত পার হয়ে যাবে। আজকে ক্লাস বলে শেষ করা যাবে না। আমাদের এরকম যা যা আছে, যেখানে যেটা লাগবে ক্লাস চলাকালীন আমরা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপাতত আমার যেটা দরকার সেটা হচ্ছে যে নিউ আছে না, নিউ এ যাব। নিউ এ গিয়ে দেখেন প্রজেক্ট, আমি কি তৈরি করব। প্রজেক্ট তো নিছি আমি অলরেডি একটা। ঠিক আছে, আমার দরকার একটা সিকোয়েন্স তৈরি করব। আমি এখান থেকে নিউ এ গিয়ে সিকোয়েন্স একটা তৈরি করতে পারি। কন্ট্রোল এন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। এটা খুব মনে রাখবেন, কারণ এরকম ম্যানুয়াল বারে গিয়ে প্রতি সব সময় আপনি ফাইলে যাবেন, নিউ এ যে সিকোয়েন্সে যাবেন, একটা সিকোয়েন্স তৈরি করবেন, সেটা পসিবল না। পসিবল, আপনি চাইলে আপনার অ্যাভেলেবল টাইম করতে পারেন। তবে আপনাকে ক্লায়েন্ট দেখবেন কাজ দিয়ে সেটাই বলবে, বস শেষ হয়েছে, আর কতক্ষণ লাগবে, শেষ হয়েছে। সো আপনাকে যত কুইকলি, যত দ্রুত করা যায় কাজটা ট্রাই করতে হবে।
আপনাকে যদি ক্লায়েন্ট সময় দেয় মনে করেন একটা প্রজেক্ট করার জন্য একদিন, আপনি ট্রাই করবেন। আপনার যদি মনে হয় যে আমি ওর কাছে আরো কাজ বাগাই নিব, বা যেন ও আমাকে, ওর সাথে যত পিরিত জমানো যায়, যত ভালো সম্পর্ক করে ওর কাছে আমার মানে নেক্সট যেন কাজ নিতে পারি, তো আমি ওর সাথে দ্রুত সাবমিট করব কাজ, খুব ভালো সম্পর্ক রাখবো। তবে এইটাও একটা দিক, আরেকটা দিক আছে এখানে, ক্লায়েন্ট না খুব খুব মানে নেচার খুব বাজে হয়। যত কম টাকা দিয়ে, যখন আপনি ক্লায়েন্ট হবেন দেখবেন, যত কম টাকা দিয়ে, তারপরে হচ্ছে আপনার যত, মনে করেন যে যত সুবিধা, অল্প টাকার মধ্যে যত সুবিধা বাগায় নেওয়া যায়, এটা ট্রাই করে। Okay. এরপরে আছে এডিট। এডিটের গুলো ম্যাক্সিমাম হাইট আছে, যখন আপনি একটা সিকোয়েন্স তৈরি করে ফেলবেন তখন বুঝবেন। বাকিগুলো যে ক্লিপ আছে, ক্লিপের হাইট করা, কারণ আপনি তো ক্লিপ বলতে কি, আপনার ক্লিপ মানে কি বুঝেন? ভিডিও ফুটেজ হইতে পারে সেটা, তাই না? আপনি একটা ফুটেজ বানাইছেন, সেটা হইতে পারে। সো এখানে এগুলো অফ আছে। এরপরে সিকোয়েন্স, কারণ আপনি কোনো সিকোয়েন্স নেন নাই। এখন একটা বিষয় বললি, সিকোয়েন্সে যেহেতু আসছে আমি ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে যে এই যে আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন না, এখানে কি আপনার কাজ করার মতো কোনো কিছু হয়েছে? কিছুই হয় নাই। এই যে একটা প্রজেক্ট তৈরি করছেন, এই প্রজেক্টের আন্ডারে ওই রকম, ওইখানে যেমন দেখাইলাম একটা ফোল্ডারের, মেইন ফোল্ডারের আন্ডারে সাব ফোল্ডার তৈরি করতে হয়েছে, সেম এইখানে আপনাকে একটা নিউ সিকোয়েন্স তৈরি করতে হবে। চলেন তাইলে আমরা ফাইলে যাই, নিউয়ে যাই, ফাইল থেকে নিউয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি সিকোয়েন্স তৈরি করলাম এইরকম। কন্ট্রোল, আমি এটা কেটে দিলাম, মনে করেন আবার কেটে দিই, আমি যদি কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করি, আমার কাছে আমি চাই সবাই প্রো লেভেলের এডিটর হোক, আমি নিজে চাই। আমি যা যা শর্টকাট অ্যাপ্লাই করি আপনাদের আমি তাই তাই বলবো। তবে এর আগে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মাস্ট বি ম্যানুয়ালি কিছু কাজ শেখা ট্রাই করবেন। নাইলে হবে কি জানেন, বেশি যদি শর্টকাটের উপর ডিপেন্ডেবল হয়ে যান না, আপনার হবে কি আলটিমেটলি জানেন, আপনি এমন অলস হবেন, আপনি ম্যানুয়ালি অনেক কিছু জানবেনও না। আপনার ক্লায়েন্ট বলছে যে একটা মোনোটোনাস একটা কাট দাও, একটা জাম্প কাট দাও, আপনি কিছুই বুঝবেন না যে হাই হাই এগুলো কি বললো, আমার সব তো মাথার উপর দিয়ে গেছে। এই যাবৎকালে আমার সিকোয়েন্স আসা পর্যন্ত আপনারা বুঝতে পারছেন বিষয়টা? স্যার সিকোয়েন্সের বিষয়টা যদি বলেন, মানে সিকোয়েন্স বিষয়টা কি আসলে? হ্যাঁ, সিকোয়েন্স মানে সিকোয়েন্স আমরা আসলে মানে বেসিকের বিষয়টা কিছু প্রবলেম আছে, এই জন্য আর কি মাঝে মাঝে হয়তো বা প্রশ্নটা অনেকের কাছে এটা একেবারেই মানে আনকরা মনে হইতে পারে, কিন্তু কিছু ওয়ার্ডের সাথে হয়তো বা পরিচয় নাই, এই জন্য আর কি মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবো আপনাকে, যে মানে ওই ওয়ার্ডটার ক্লাসের আসলে মাঝখানে মাঝখানে যে কোশ্চেন গুলো আপনার না, আপনি ক্লাস শেষে করতে পারবেন সেগুলো করিয়েন। হ্যাঁ, কারণ ক্লাসের মাঝখানে যদি আপনি, এখন আমি সিকোয়েন্স নিয়ে কোশ্চেন করছেন, অবভিয়াসলি মাস্ট বি, আমি আপনাকে বলছি তো, জিজ্ঞাসিত করছি সিকোয়েন্সের আগ পর্যন্ত কি, সিকোয়েন্স আসা পর্যন্ত কি বুঝতে পারছেন? হ্যাঁ 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 অথবা হ্যাঁ, জি ওকে জি জি। ফাইন। এখন আসি সিকোয়েন্স কি। আপনি এই যে কাজ করলেন, সিকোয়েন্স কি? সিকোয়েন্স মানে কি মনে হইতে পারে আপনাদের? বলেন তো, একজন বলেন। তার ফরম্যাট। আরেকজন। আমি এক একজনের ল্যাঙ্গুয়েজটা এক এক রকম হবে, বলেন আরেকজন কি বলতে চান, সিকোয়েন্স মানে কি হইতে পারে? জি স্যার, ওইটা হচ্ছে একটা রেশিও। মানে ওটা হচ্ছে লং ভিডিও হবে না, শর্ট ভিডিও হবে না, ইনস্টাগ্রামের একটা পোস্ট হবে নাকি, ওইরকম একটা ফরম্যাট আর কি। আরেকজন। সিকোয়েন্স মানে কি পিছনের সাথে ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগোনো, এরকম? আরেকজন, আমি সবারটাই শুনতে চাই। কথার মুখের জড়তা ভাঙেন, এইখানে যদি অল্প কয়েকজন মানুষের সামনে কথা না বলতে পারেন, তাহলে প্রজেক্ট যেখানে আমরা কাজ করি এটা হার্ডবোর্ডের মতো আর কি কাজ করি এটা। ওকে, গুড গুড আনসার। আরেকজন। 14 জন আছেন, আমি তো সবার কাছে শুনতে যাচ্ছি। কই? হাই হাই, এত সাই ফিল করলে হবে? না পারলে নাই, সমস্যা নাই তো। শুনেন, মানে সিকোয়েন্স বিষয়টা এখন বলি, অনেকের অ্যান্সারটা অনেক সুন্দর হয়েছে। আমি খুব লোকাল বাংলায় একেবারে সহজ ভাষায় বলি। সিকোয়েন্স মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার এইটা, সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করবেন, এখন তো একটা, মানে একটা টপিকের উপর কাজ করতে হবে। যেমন আপনি একটা ভিডিও কাজ করতেছেন, মনে করেন এই যে একটু আগে বললাম রবির 1 GB একটা একটা তো কনসেপ্ট আছে আপনার, তাই না? এখন আপনি যে কাজটা করবেন, আপনি কিসের উপরে করবেন? দেখেন আপনার টাইমলাইন পুরো ফাঁকা দেখাচ্ছে না? একেবারে ফাঁকা দেখাচ্ছে না? ফাঁকা দেখাচ্ছে। এখন আপনি এই যে ট্রানজিশনে অ্যাড করবেন, ক্লিপ গুলা কাটবেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এফেক্ট অ্যাপ্লাই করবেন, একটা ভিডিও রেডি করবেন, কোথায় রেডি করবেন? আপনি এই সব কিছু রেডি করবেন একটা সিকোয়েন্সের আন্ডারে। দ্যাটস কল সিকোয়েন্স। এটাকে আসলে সিকোয়েন্স বলে। হ্যাঁ, এটাই হচ্ছে সিকোয়েন্স, এই হচ্ছে সিকোয়েন্স। আপনি এই একটা, যখন একটা সিকোয়েন্স তৈরি করে ফেলবেন, ওইটার আন্ডারে আপনি কাজ করবেন। সিকোয়েন্স মানে কি? স্টেপ বাই স্টেপ কাজ করা।
যেখানে আপনি স্টেপ বাই স্টেপ ফুটেজ গুলো কাটবেন, ট্রানজিশন অ্যাড করবেন, এফেক্ট অ্যাপ্লাই করবেন, ফুটেজ গুলাকে কাট কাট করে জোড়া লাগাবেন, বিভিন্ন রকমের দৃশ্য তৈরি করবেন। ওই যে এক ভাই বললো যে ইনস্টাগ্রামের, ফেসবুকের, তারপর ইউটিউবের, টিভি চ্যানেলের জন্য এক এক চ্যানেলের জন্য এক এক রকমের ভিডিও যে তৈরি করবেন এই সিকোয়েন্সের আন্ডারেই তৈরি করবেন, এই সিকোয়েন্সে সেটাকে এডিট করতে হবে। ওকে ফাইন, সিকোয়েন্সের কথা বলে ফেললাম। দেখেন সিকোয়েন্স 2 নামে একটা নিচে একেবারে নিচে আসেন, দেখেন সিকোয়েন্স 2 নামে একটা টপিক আসে। আপনি এখানে সিকোয়েন্স 2 রাখতে পারেন অথবা 1 নামে দিতে পারেন। আমি এখানে ক্লাস 1 নামে একটা সিকোয়েন্স দিলাম, ক্লাস 1, সরি 1। এরপরে আপনি এখানে আর কোনো কিছু দেখার দরকার নাই। দেখেন অটোমেটিক আপনাকে কিছু শো করছে, ডিএসএলআর ফরম্যাট, আসতেছি ফরম্যাট গুলা কি। তারপরে হচ্ছে আপনাকে এখানে আরো শো করছে কি, আরো শো করছে আপনার, তারপরে হচ্ছে ফ্রেম রেট, প্রোগ্রেসিভ ফাইল, অনেক কিছু শো করছে। এখানে আপনার কোনো কিছু দরকার নেই। আমরা একটু ফাস্ট চলে যাই, আমরা এখানে কোথায় আসবো, সিকোয়েন্স সেটিংসে। এইখানে হচ্ছে আপনার মেইন খেলাটা। আপনি যদি একবার কিছু জায়গা আছে আপনি যদি একবার তৈরি করে নেন, তারপর নেক্সট টাইম আপনার অটোমেটিক আপনি বুঝতে পারবেন কি কি আপনার এখানে চেঞ্জ করা উচিত আর কি কি উচিত না। ওকে, উফু, মাঝে মাঝে ঢুক গেলি, নাহলে কথা বলতে বলতে আপনার তো শুনতে শুনতে বিরক্ত লাগে, আমারও বলতে বলতে বিরক্ত লাগে। ওকে, এইখানে দেখেন এডিটিং মুড, আপনি কোন মুডে করতে চান। ডিএসএলআর তো সবাই বুঝেন, আপনি ডিএসএলআর যে ক্যামেরার মুড আছে ওই মুডে করতে চান এডিটটা, নাকি আপনার মতো আপনি করে কাস্টমাইজ করে নিতে চান। এখানে দেখেন অনেকগুলা মুড আছে। দেখেন সনি এক্সডি ক্যামের মুড আছে, P2, এইচডিভি, এই যে এইচডিভি এটা হচ্ছে একটা ফরম্যাট। এখান থেকে আমি যখন ফ্রেশার ছিলাম তখন আমি কি করতাম জানেন, এইচডিভি তে ক্লিক করতাম। এইচডিভি তে ক্লিক করলে দেখেন আমার কি আসতো, 29 ফ্রেম রেটে। আমার 29 ফ্রেম রেটে, আপনি যত ফ্রেম রেট বাড়াবেন আপনার ভিডিওটা তত স্লো মোডে চলবে, স্লো হবে, ঠিক আছে। তো আমার দরকার নেই, আমার এট দ্য প্রাইমারি স্টেজে যেটা দরকার সেটা হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট চলে যাব। এখানে আমার যত মুডি দেওয়া থাকুক না কেন, আমার তো এখানে লুপ লাগানোর দরকার নেই। আমি এখানে কাস্টমসে ক্লিক করব, ঠিক আছে। কাস্টমস মানে কি, আমি যেহেতু পুরা নিজের মতো করে সাজিয়ে কাজটা করবো, দ্যাটস ওয়াই আমি এখানে কাস্টমে চলে গেলাম। রেকর্ডেড তো হইতেছে নাকি, পরে আবার কান্নাকাটি করবেন আপনারা। ওকে, রেকর্ড হইতেছে, ওকে ফাইন। দেখেন এখানে আমি এডিটিং মোডে কাস্টম দিয়ে দিলাম, আমার আর কোনো কিছু দেখার দরকারই নেই, কোনো দরকারই নেই, অযথা আমার কোনো দরকার আছে এখানে কোথায় টাইম ওয়েস্ট করতে চাইতেছি না আমি, এখানে আরো অনেক অনেক কিছু আছে, দরকার নেই। এরপরে আমি আসলাম টাইম বেস। এখানে টাইম বেস মানে কি, আমার যে ফ্রেমের মানে কোন ফ্রেমে চলবে, মানে 1 সেকেন্ডে আমার কতগুলো ফ্রেম যাবে। আমরা যে ভিডিও গুলো দেখি আসলে তো এগুলো ভিডিও না, এগুলা প্রতিটা ফ্রেম মানে ইমেজ। আগে যখন অনেক অনেক আগে যখন এডিটিং ছিল তখন কিন্তু আসলে এরকম ক্যামেরা, ক্যামেরাতে কি করতো জানেন, প্রতিটা ইমেজ একটা 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 করে একটা করে ফিল্ম রিল তৈরি করতো। এটা কি আপনারা জানেন? জানলে ভালো, জি। না জানলে শুনে নেন। ওকে ফাইন। এখানে আমার মানে কি 29.97 ফ্রেমে একটা করে ইমেজ তৈরি হবে, একটা করে সেকেন্ড তৈরি হবে আর কি, মানে পার সেকেন্ডে এতগুলা করে ফ্রেম যাবে আমার। আমি এখানে আমার দেখেন, আমার এখানে মোস্ট টাইম লাগবে কি জানেন, 29.90 ফ্রেমও লাগবে, 30 ফ্রেমও লাগবে, 25, 60 ফ্রেমে গেলে আপনার যত ফ্রেম রেট বাড়াবেন তত আপনার ভিডিও তত স্লো ইয়াতে চলবে। আচ্ছা একটু ওয়েট করেন, কি যেন বলছে একজন আসলে ভাই আমার শিফট। এখানে কে মানে কোন ভাই, আপনার নামটা কি, আপনি কে যেন কোশ্চেন করছে, ইয়া মানে আমাকে মেসেজ দিচ্ছে। আপনি কাইন্ডলি আপনি প্যারা নাই, আপনি রেকর্ড ক্লাস দেখেন, সফটওয়্যার ডাউনলোড করেন, আপনি ক্লাসে কথা বলেন, আমাকে পার্সোনালি মেসেজ দেওয়ার দরকার নেই। আপনাদের মধ্যে কে যেন আমাকে মেসেজ দিচ্ছে পার্সোনালি। আপনি তো ক্লাস করতেছেন হ্যাঁ, ভাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কোনো প্যারা নাই, আপনি আপনার এত বড় একটা ইয়ার পরে আপনি ক্লাসে জি জয়েন ভাইয়া, করছেন, আজকে আমি প্রথম ক্লাস করতেছি, এর আগে আমি করি না। সমস্যা নেই। এর আগে ক্লাস শুরু হয় নাই, আজকেই ফার্স্ট ক্লাস। এর আগে যা ছিল এগুলো ওরিয়েন্টেশন ক্লাস ছিল। ক্লাস শেষে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লাস শেষে বলিয়েন। সবাইকে বলে নেই, এই ভাই আপনার নাম ফেরদৌস নাকি? সবাই ভাইয়ার বাবার জন্য দোয়া আচ্ছা করিয়েন। ভাইয়া। ভাইয়ার বাবা মনে হয় কিছুদিন রিসেন্ট মারা গেছে। আল্লাহ আঙ্কেলকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনি ক্লাসে জয়েন করছেন, এটাই অনেক। আমি নিজেই একটু দেখে একটু জি ভাইয়া। ইয়া হয়ে গেছে। সমস্যা নাই, আপনি ক্লাস করেন। সফটওয়্যার আপনি যে ড্রাইভ লিংক শেয়ার করেছে ওইখান থেকে আপনি ডাউনলোড করেন, সমস্যা নাই। আর আমাকে পার্সোনাল মেসেজ দেওয়ার দরকার নেই, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দেন, কোনো সমস্যা নেই। আপনি চ্যাট বক্সও দিতে পারতেন চাইলে। খুবই ঠিক আছে, খুবই নর্মালি আপনি দিয়েছেন আমাকে, আমি বুঝতে পারছি। আপনি ক্লাসটা দেখেন, তাহলে বুঝবেন। সফটওয়্যার ডাউনলোড করার যে ডাউনলোড ভিডিও আছে সেটাও আপনি ওইখানে ওই ফোল্ডারে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি ক্লাস করেন, সমস্যা নেই। আজকে ফার্স্ট ক্লাস, আমি এই জন্য একেবারে বেসিক ধরে ধরে বলতেছি, ঠিক আছে? ওকে, চলেন ক্লাসে আমরা যাই। খুবই স্যাড একটা নিউজ শুনলাম। যেখানে ছিলাম সেখানে যাই। আমাদের পার্ট অফ লাইফ, মানে আমাদের সবাইকেই একদিন ওনার কাছে যাইতে হবে। আমিও যাইতে পারি যে কোনো সময়, আপনিও যাইতে পারেন। এটা কোনো টাইম ফ্রেম দেওয়া নাই, এইখানেও সেম ফ্রেমের কথা চলে আসছে, দেখছেন? তো চলেন, আমি এখানে নর্মালি আমরা কাজ করা ট্রাই করবো কি 25 ফ্রেম। 25 ফ্রেম নর্মালি চলে কোথায় জানেন? 25 ফ্রেম আপনার চলে ইসের জন্য, মানে ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, এইসব জায়গায় আপনার সোশ্যাল সোশ্যাল যে মিডিয়া গুলো আছে সেইখানের জন্য আপনার 25 ফ্রেম চলে। সো আমরা চলেন, আমরা ম্যাক্সিমামই যেহেতু কাজ করব ইউটিউব, ফেসবুক এইসব প্ল্যাটফর্মের জন্য, সো আমরা 25 ফ্রেমের জন্য কাজ করি। হ্যাঁ, টিভিতেও আপনার 25 ফ্রেমে চলে, ডিপেন্ড করে। আরেকটা বিষয় এখানে একটু পরেই বলবো। তাহলে আমি আগে 25 ফ্রেমে প্রজেক্ট ওপেন করি। এখানে আবার দেখেন ফ্রেম সাইজ কি আছে। আমি অলওয়েজ ট্রাই করব, যদি ইউটিউব অথবা ফেসবুক, ইউটিউবের জন্য কাজ করি তাহলে 1990-20-1080, মানে এই যে 100-80, হ্যাঁ, এটা হচ্ছে আমার ইউটিউবের সাইজ। আমি বর্তমানে যেহেতু আমার এইচডি ফরম্যাট যেটা বলে, এইচডি ফরম্যাট আমরা নর্মালি 1920-1080 হয় টিভিতে যে কাজগুলা। রিসেন্ট রিল ভিডিওর সাইজ অন্যরকম। রিল ভিডিও সাইজ হচ্ছে আপনার এই 1080 এই পাশে আসবে, 90-20 এই পাশে যাবে। হ্যাঁ, লম্বা, একটু লম্বা দেখেন না? আমি ওইটাতে যাব না, একটু পরেই যাব, পরে বলবো এটা যখন আমাদের কাজ লাগবে তখন। আমি 90-20 এইটাতে ফ্রেম করলাম, বাকি যা আছে অলমোস্ট সেম। আমার আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আপনার যদি মনে চায় যে আপনি একটু গুতাবেন, গুতাই দেখতে পারেন, একটু প্যারা নেবেন, তাহলে আপনি গুতাইতে পারেন। আপাতত আমার এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। সেম টু সেম যা আছে তাই থাকতে পারে। স্যার সামান্য একটু জুম করে কি দেখানো যায়? মানে, ফটো দেখতেছেন? জি অনেক ছোট লাগতেছে, অনেক হাই হাই, আমার মনিটর তো অনেক বড়, আমি অনেক বড় মনিটরে ক্লাস নিতেছি, তো এর থেকে তো জুম করে দেখানো পসিবল না। হয়তো মোবাইলে দেখতেছি, কারণে মোবাইলে দেখলে ছোট লাগবে। আপনি কি মোবাইলে দেখতেছেন? না না, আমি পিসিতে দেখতেছি। পিসিতে দেখলে ছোট দেখার কথা না, তো আমি অনেক বড়। আপনাদের কাছে কি ছোট লাগতেছে? না না, ঠিক না, আছে। ঠিকই তো আছে। ওনারটা মনে হয় একটু শর্ট করা আছে, ওইটা একটু লার্জ করে মনে নিলে পরে। হয়, মনে হয়। আপু, আপনি না ক্লাস চলাকালীন রেকর্ডেড ভিডিও গুলো দেখেন, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, মোবাইলে করলে তো জুম করে দেখা যায়। হ্যাঁ, না গুতাগুতি করে না, তাহলে স্ক্রিনের উপরে স্যার ক্লাসের মধ্যে স্যার আপনি মাইক্রোফোনটা অফ করে দেন স্যার, এগুলো বেহুদা কথাবার্তা। না, অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে। নাজম ভাই, এগুলো নিজাম সবাই ভাই, শিখে নেন স্যার। না, ক্লাসের ভিতরে কিছু প্রশ্ন নিতে হবে, অনেক কোয়ারি থাকবে, সেটা সবসময় নোট করে লাস্টে ক্লাস করা সম্ভব না। হ্যাঁ, তবে সবাই ট্রাই করেন যেগুলো হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। মানে খুব, মানে আপনার লাগবেই, থাকতেই পারে। আমি ক্লাস শেষে আপনাদেরকে আমি 10 মিনিটের একটা সময় দেবো। হ্যাঁ, ওই সময় 10 মিনিট অথবা 20 মিনিটের একটা সময় দেবো, ওই সময় কোশ্চেন গুলো করিয়েন। কারণ ক্লাসে মাঝখানে কথা বললে আমার ব্রেক চলে আসে, মানে মনোযোগটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এইখানে আর কোনো কিছু করার দরকার নেই, আমি জাস্ট ওকে দিব। ওকে ফাইন, আমার শেষ। এই দেখেন, সিকোয়েন্স নেওয়ার আগের লুক কেমন ছিল আর সিকোয়েন্স নেওয়ার পরের লুকটা কেমন, দেখছেন? দেখেন, এরকম একটা লুক চলে আসছে না আমার। এখন আমি চাইলে ভিডিও ফাইল নিয়ে আসতে পারি, অনেক অনেক কিছু নিয়ে এসে কাজ করতে পারি। তার আগে বলে দেই, আমি চাইলেই অনেক রকমের ফুটেজ নিয়ে আপনাদের কাজ করে দেখাইতে পারবো না, কপিরাইটের ইস্যু আছে। অলরেডি মনে করেন যে আমি আমার একটা প্রজেক্টে ব্রেকডাউন দেখাইছিলাম, কপিরাইটের ইস্যু ছিল, সেটার জন্য বিদ্যাবাড়ি ওই ক্লাসটা আমার আবার রিপিটেড নেওয়া লাগতেছে। তো আমি চাইলেও
অনেক ফুটেজ আপনাদেরকে নিয়ে দেখাইতে পারবো না। আমার কিছু প্রিমিয়াম কেনা কিছু ফুটেজ আছে, সেই ফুটেজ গুলো দিয়ে আমি ট্রাই করব আপনাদের ক্লাস নেওয়ার, ঠিক আছে? তো সবাই বলেন না যে স্যার আমাদের এরকম একটা ভিডিও এনে দেখেন, ওইরকম একটা ভিডিও এনে দেখেন। আমি দেখাইতে পারবো না কেন? কপিরাইটের ইস্যু আছে। এই ভিডিওগুলো আপনারা আবার রেকর্ডেড দেখতে পারবেন না তখন। তো আমার প্রিমিয়াম কিছু কেনা ফুটেজ আছে, সেই ফুটেজ গুলো নিয়েই ক্লাস নেওয়ার ট্রাই করবো। ওকে ফাইন, ফিনিশ এইখানে। এরপরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। আমি আজকের ক্লাসে মডিউলে আমার কি ছিল দেখি। আমার ইন্টারফেস নিয়ে আমি অলমোস্ট বলে ফেলছি, আরো বলবো। আমি ইন্ট্রোডাকশন মানে প্রজেক্টের নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিব, প্রজেক্ট প্যানেল নিয়ে, সোর্স প্যানেল নিয়ে, টাইম প্যানেল নিয়ে ইন্ট্রোডাকশন দিব। এই 3টা প্যানেল নিয়ে আমি আজকে ইন্ট্রোডাকশন দিব। তার আগে আমি এমনি একটা বেসিক একটা ইন্ট্রোডাকশন দিই আমি আপনাদের। এইটা হচ্ছে কি, ব্ল্যাক যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে আমার মনিটর। এই মনিটরে যেমন আপনি মনিটরে টিভি দেখে, সিনেমা নাটক কাজ দেখতেছেন, সেম এই মনিটরে আপনি ভিডিও ফুটেজ গুলা দেখতে পারবেন। যে ভিডিও ফুটেজ গুলো আনার পরে আপনি আনার পরে আপনি মনিটরে দেখতে পারবেন। এখন কোশ্চেন হচ্ছে, আমি এই ভিডিও ফুটেজ গুলো নিয়ে নিয়ে যে আসবো, আইনে কোথায় রাখবো? কোশ্চেন হয়তো থাকতে পারে আপনাদের, অবভিয়াসলি থাকতে পারে যে আমি ভিডিও ফুটেজ গুলো কোথা থেকে নিয়ে আসবো, বা এনে কোথায় রাখবো এই প্রজেক্ট ফাইলের, এই সফটওয়্যারের। মজার বিষয় এখানে দেখেন, আমি যে একটা সিকোয়েন্স তৈরি করছি, এই এখানে দেখেন একটা ক্লাস 1 নামে একটা ফাইল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? আমি একটু বড় করি, সরি বড় করে দেখা যাবে নাকি, দেখেন, দেখতে পাচ্ছেন না? দেখেন এখানে একটা ক্লাস 1 নামে একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটা কোথায় তৈরি হয়েছে তার আগে দেখতে হবে আপনাকে। দেখেন এই যে প্রজেক্ট নামে একটা কি তৈরি হয়েছে, ক্লাস 1 নামে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, ঠিক আছে? এই প্রজেক্টের আন্ডারে আমি ফাইলগুলা এনে এনে রাখবো, ঠিক আছে সবাই? কোথায় এনে রাখবো? এই প্রজেক্টের ফাইল মানে সেকশনটা আপনাদের ফুল সফটওয়্যারের ওভারঅল ইন্টারফেসের এক একজনের এক এক জায়গায় থাকতে পারে। এখন আমার উচিত, আমি একটু চাচ্ছি যে আমি একটু সাজায় রাখবো, যেহেতু কাস্টমাইজেশনের কথা আছে এখানে, আমি যেহেতু কাস্টম করে নিতে পারবো। তার আগে আমি প্রজেক্ট নিয়ে আলোচনা করার আগে এখানে কিছু কিছু জিনিস যেগুলো আমার একেবারে লাগবেই না, দরকার নাই, সেগুলো আমি একটু ক্লোজ করে দিতে পারি। প্রথম দিকে আমার দরকার নেই। এই পাশে আসেন, ডান পাশে যেমন আসছে কি এফেক্ট আসছে, এটা আমার দরকার নেই, আমি এটা ক্লোজ করে দিই, আপাতত আমার দরকার নেই। এসেনশিয়াল গ্রাফিক্স দরকার নেই, এগুলো দরকার আছে বললে ভুল হবে, দরকার অবশ্যই, খুবই ইম্পর্টেন্ট পার্ট, এগুলি লাগবে, আপাতত আমার দরকার নেই। এরপর আমি ক্লোজ করে দিলাম, লুমেট্রি কালার ক্লোজ করে দিলাম। এই যে মেটাডাটা, এটা আপনার কোনোদিনই দরকার পড়বে না, আপাতত আমার পার্সোনালি লাগে না, সো আমি এটা জীবন কার্তরে ক্লোজ করে দিলাম। মার্কার্স তো আমার খুব বেশি লাগে না, শর্টকাট আছে মার্কার্সের, আমি শর্টকাট অ্যাপ্লাই করব। এরপর হিস্ট্রি লাগে না, আমার কখনোই লাগে না, ইভেন্ট তো লাগেই না। তারপর হচ্ছে টাইম কোড, এটাও লাগে না আমার, টাইম কোড আমার অন্য জায়গায় আছে, ওইটা দিয়ে হয়ে যায়। ইনফো, এটাও দরকার নেই। তার মানে কি দেখেন, আমি একটা এরকম ইন্টারফেস তৈরি করলাম, এটা আমি কি করতেছি, কাস্টম করতেছি, আমার যা যা দরকার নাই আমি ফেলে দিচ্ছি, সফটওয়্যার যা যা দিছে আমার তা দরকার নাই। ওকে ফাইন। অডিও মিক্সার, এটা আমার যখন অডিও ক্লাস করবো তখন লাগবে, আপাতত দরকার নাই। তারপরে কি টেক্সট, এটাও দরকার নাই। ক্যাপচার, এটাও দরকার নাই। এডিট টু টাইপ, এটাও দরকার নাই, ঠিক আছে? ফ্রেম, এটাও আমার দরকার নাই। অডিও ক্লিপ মিক্সার, এটাও দরকার নাই। লুমেট্রি স্কোপ, এটাও দরকার নাই। আমার আপাতত দরকার এখানে যেটা, সেটা হচ্ছে সোর্স প্যানেলটা দরকার, এফেক্ট কন্ট্রোল এটা দরকার, আর এই পাশে নিচে ছিল ব্রাউজার ক্লোজ করে দিলাম, লাইব্রেরিজ এটাও ক্লোজ করে দিলাম। এখন দেখেন এই প্রজেক্ট প্যানেলটা আমি যদি টান দিয়ে ধরে আমি এখানে আনতে পারি। দেখেন আমার নিচের এটা হচ্ছে আমার টাইম লাইন। এই টাইম লাইনের আন্ডারে নিয়ে আমি কাজ করব, এই টাইম লাইনে গিয়ে কাজ করব। ক্লিয়ার? এই পাশে আমি তাহলে কি করলাম, এগুলো কিন্তু আমি কাস্টমাইজ করে নিলাম, ঠিক আছে? আমি একটু চাইলে এই বারটাকে ধরে যদি একটু এদিকে যাই, একটু এদিকে দিই, ছোট করলাম, আমার প্রজেক্ট প্যানেল একটু বড় হইলো। এটাকে কিন্তু আমি সেভ করে রাখতে পারি, মনে করেন আপনার নামে আপনি সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, ওকে ফাইন। আমি উইন্ডোজে গেলাম, উইন্ডোজে যাওয়ার পরে আমি কি করব, ওয়ার্ক স্পেসে যাব। ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে দেখেন এডিট ওয়ার্ক স্পেস। হ্যাঁ, আমি যেহেতু অলরেডি এডিট করে ফেলছি, আমি যাব সেভ অ্যাজ এ নিউ ওয়ার্ক স্পেস। এই দেখেন আমি যেটা সাজাইছি, হ্যাঁ, এই সাজানোতে আমি একটা নাম দিতে পারি। আমি একটু দিলাম কি, অ্যাডভান্স ভিডিও এডিটিং, আমাদের কোর্সের নাম দিলাম এডিটিং ব্যাচ 1, ব্যাচ 1। হ্যাঁ, আমি 1 নামে একটা কি ওয়ার্ক স্পেস তৈরি করলাম।
এখন আপনার মনে হইতে পারে হুট করে এটা চলে গেছে, আপনি উইন্ডোজে গেলেন, উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস দেখেন, এইখানে ওয়ার্ক স্পেসে অনেক রকমের আপনার মানে কাজ করার আপনার লুক দেওয়া আছে। যেমন অল প্যানেলে যাবেন, অল প্যানেলে যাওয়ার পরে দেখেন এইরকমই দেখাচ্ছে কেন জানেন, কারণ অল প্যানেলটাকে আমি নাম দিছি কি ক্লাস 1, ওয়ার্ক স্পেস নামে ক্লাস 1। এখানে কি সেভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার সেভ হয় নাই। সেভ হয় নাই কেন? কারণ এই যে উপরে দেখেন অ্যাডভান্স ভিডিও এডিটিং ব্যাচ 1 নামে একটা আমি এর ইন্টারফেস তৈরি করছি। আমি ইন্টারফেস কাস্টমাইজেশন করে নিছি, কাস্টম করে নিছি। এরপরে আছে কি দেখেন ভিডিও এডিটিং ওয়ার্ক স্পেস নামে যে অ্যাসেম্বলি আছে, দেখেন এটা লুকটা কেমন, এই পাশে একটা চলে আসছে, প্রজেক্ট প্যানেল এই পাশে চলে গেছে, টাইমলাইনটা এই পাশে আসছে। আপনি তবে যখন আপনি একবারে ফ্রেশার থাকবেন, সফটওয়্যার আপনার কাছে একবার ফ্রেশ, তখন আপনি ট্রাই করতে পারেন এই অ্যাসেম্বলিতে গিয়ে কাজ করার। আপনি এখানে আরো আছে যেমন অডিও আছে, আপনি যখন অডিও নিয়ে শুধু অডিও নিয়ে কাজ করবেন তখন আপনার এই ওই অডিও প্যানেলে গিয়ে কাজ করতে পারেন, এরকম ইন্টারফেসে নিয়ে কাজ করতে পারেন। দেখেন এই দেখেন অডিওর যে ইগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম সবগুলো এখানে আছে, ঠিক আছে। তারপরে আছে কি উইন্ডোজে গিয়ে তারপরে আছে ক্যাপশন, গ্রাফিক্স, কালার। কালার যখন আপনি যখন কালার ফুটেজে কালার গ্রেডিং করবেন তখন আপনি এইরকম ইন্টারফেসে গিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এরপরে আছে আপনার কি আছে, এরপরে আছে এডিটিং। এই যে এডিটিং, আপনি শুধু ফুটেজ কাটবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেসে গিয়ে কাজ করতে পারেন। এরকম অনেক আছে, আপনি একটা একটা করে ক্লিক করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ক্লিক করে করে দেখতে পারেন, কোনো নেই, নষ্ট হবে না, আপনি চাইলে সফটওয়্যার নষ্ট করতে পারবেন না। ওকে, এরপর তাহলে আমি চলেন আমি যেটা কাস্টমাইজ করে নিচ্ছি এডিটিং, অ্যাডভান্স এডিটিং ভিডিও এডিটিং ব্যাচ 1 নামে একটা আমি কাস্টমাইজেশন করে নিচ্ছি, ঠিক আছে। আমি এইখানে দেখব, চলেন কাস্টমাইজেশন কিভাবে করতে হয়, যা যা আপনার দরকার নেই আপনি কিভাবে কাট করে দিবেন, কাট করে দিয়ে এরকম একটা ইন্টারফেস আমি তৈরি করছি। আপনি কাস্টমাইজেশন বুঝতে পারছেন? ইন্টারফেস আমি এইরকম একটা আমার পুরো ওভারঅল আমি এই ইন্টারফেসে পুরো আপনাদের ব্যাচের পুরো কোর্স নিব আমি, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই এখন আমি বিষয়টা হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে যেগুলো আপনি মানে ডিলিট করে দিলেন বা এটা সরাই দিলেন, ওইগুলো যদি আমি আবার ফিরে যেতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কি? হ্যাঁ আমি কাস্টমাইজ তো যাবো, বুঝলাম যে আমি ওখান যেটা থেকে আমি চলে আপনাকে আসছি দেখাবো, এখানে। আমি যে হ্যাঁ, কোশ্চেনটা আচ্ছা, করছি সেটা জাস্ট সেটার অ্যান্সার দেন, যে এই পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত বুঝতে পারছি। আপনি মানে বেশি অ্যাডভান্স চলে গেছেন, আমি ওই টপিকও বলবো অবশ্যই আপনাদের, যে যেটা যেটা আপনি দরকার নেই লাগবে, যখন লাগবে তখন আমি বলবো, প্যারা নেই। আপাতত যেটা বলছে এটা বুঝতে পারছেন কিনা সেটা বুঝলেই হলো। আপনারা কি এইভাবে একটা নিজেদের একটা করে কাস্টমাইজ এডিটিং মানে ইন্টারফেস তৈরি করতে পারবেন সবাই? জি স্যার। ওকে ফাইন, চলেন তাহলে ভাই যেটা কোশ্চেন করছে সেটাতে আসি। এখন এই যে আপনি একটা একটা করে ডিলিট করে দিলেন চলে গেলেন, এখন আপনার লাগতে পারে অনেক কিছু, এখানে আমার লাগবে কোনটা জানেন? এফেক্ট প্যানেলটা লাগবে। এফেক্ট প্যানেলে আমার কাজ আছে, সো এফেক্ট প্যানেলটা লাগবে। এই যে দেখেন এফেক্ট প্যানেল আমি এখানে আমার যা যা আছে যেমন অডিও মিটস আছে, তারপরে এফেক্ট কন্ট্রোল আছে, এগুলা কি টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমার এগুলোর পাশে যেগুলো টিক মার্ক দেওয়া আছে সবগুলাই আমার ইন্টারফেসের ভিতরে আছে, আর যেগুলো নাই সেগুলোতে টিক মার্ক দেওয়া নাই। তো আমার এখানে লাগবে এফেক্ট, তো আমি এফেক্টে একটা টিক মার্ক দিলাম, ক্লিক করলাম, চলে আসছে দেখেন এফেক্ট। এই এফেক্টটাকে ধরে আমি চাইলে আমি এইখানে এই যে দেখেন এই অংশটাকে ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করে ধরে আমি এইখানে এনে ড্র্যাগ করে ছাড়বো ব্লু অংশতে, আসলে আমার এখানে চলে আসছে। আমি এইভাবে প্রত্যেকটা সেকশনই ধরে ধরে আলাদা আলাদা করে রাখতে পারি, মানে আমার মন মতো জায়গায় প্লেস করতে পারি। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন যে কোনো কিছু যদি চলে যায় আমি কোথা থেকে নিয়ে আসবো। এই যে দেখেন এইখানে আরো অনেক যা যা আমি এই যে ইনফো ডিলিট করে দিয়েছিলাম, স্টোরি ডিলিট করে ডিলিট করে দিয়েছিলাম, টেক্সট ডিলিট করে দিয়েছিলাম, যা যা মানে আনটিক করে দিছি, ক্লোজ করে দিয়েছিলাম, সবগুলাই এখানে আমার আছে। আপাতত আমার এখানে আর কোনো কিছু দরকার নেই। এখন চলেন প্রজেক্ট প্যানেলে। এখন এইখানে আমার ফুটেজ নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার প্রোগ্রাম মনিটর, এটা হচ্ছে আমার টাইমলাইন, এই টাইমলাইনে আমি কাজ করব, এইখানে আমি ফুটেজ নিয়ে আসবো, এইখানে আমি এই প্রজেক্ট প্যানেল থেকে এইখানে আমি নিয়ে আসবো। আবার প্রথমে আমি প্রজেক্ট প্যানেলে আমি আমার ফুটেজ নিয়ে আসবো, এইখান থেকে ক্লিক করে আমি এইখানে নিয়ে আসবো, টাইমলাইনে নিয়ে আসবো, এখানে আমি কাজ করব, আর এইখানে টাইমলাইনে যা যা প্লে করব সব আমার এই মনিটরে শো করবে। ওকে চলেন, প্রথমে আমি প্রজেক্ট প্যানেলে ফুটেজ আনার আগে আমি আমার এইখানে ভিডিও ফোল্ডারে কিছু ফুটেজ নিয়ে আসি, যেটা আমার আগে নিয়ে আসা উচিত ছিল, আমি নিয়ে আসি নাই, আমি এখন নিয়ে আসি। আমি আমার পার্সোনাল ড্রাইভ থেকে নিয়ে আসতেছি, যে ক্লাস 1 নামে রিসোর্স, এই যেখানে অনেক ফুটেজ রাখছিলাম, এই ফুটেজ গুলো আমি নেই কপি করে। মনে করেন আপনাকে ফুটেজ দিছে এইরকম ভিডিও ফোল্ডারে, আপনি এরকম কিছু ফুটেজ রাখলেন,
এগুলো আমার কেনা ফুটেজ, এগুলো আপনাদের কপিরাইটের ইস্যু আসবে না, এই জন্য আমি এগুলো ইউজ করতেছি। স্টেপ বাই স্টেপ কোনো ক্লাসে যদি ফুটেজ লাগে অথবা কিছু, আমি সেটা আপনাদেরকে দেখাবো, প্যারা নেই। তবে আমি একটা জিনিস খুব প্রেফার করি, অনেকে আপনাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে অনেকে অনেক রকম করে কাজ করতে পারেন, তবে আমি স্পেশালি এডিটিং এর সেক্টরে যেহেতু অনেক বড় একটা জায়গা, এখানে অলওয়েজ আমি গুছাইয়ে কাজ করাকে প্রেফার করি। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় দেখায় আপনাদের, এখানে অনেক ফুটেজ আছে 4K তে। 4K মানে বুঝতে, আমি 4K এর সাইজ গুলো কেমন হয় আমি একটু দেখাই। এই ফুটেজটা সম্ভবত 4K। আমি ফুটেজে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম, দেখেন এখানে কি আছে, ডিটেলসে গেলাম, দেখেন 38, 40, 21, 60, মানে 4K এর সাইজ হচ্ছে এইটা, 38, 40, 21, 60। ঠিক আছে, দেখেন এটার ফ্রেম সাইজ 30। বুঝতে পারতেছেন, মানে এই ভিডিওটা শুট করা হয়েছে কি 4K তে, নেওয়া হয়েছে, ফ্রেম রেট কত নেওয়া হয়েছে 30-তে। এবার বুঝতে পারছেন, কিন্তু আমার প্রজেক্টের সাইজ আমি কি নিছি একটু যাই, আমি এখন প্রজেক্টে সেট করি, প্রজেক্টর তো আবার ওই সেটিং আমার চেঞ্জ করতে হইতে পারে। আমি সিকোয়েন্সে যাবো, সিকোয়েন্সে গিয়ে দেখেন প্রজেক্ট সেটিং আসতেছে না, আমি ফাইলে যাইলাম, নিউ এ যাইলাম, নিউ এ যাওয়ার পরে এখন আমি অ্যাক্সেস পাচ্ছি না, আমি এখন কিভাবে পাবো সেটা একটু তোমাকে দেখতে হবে। তো এই দেখেন প্রজেক্ট সেটিং নিচে জেনারেলে গেলাম, হ্যাঁ, জেনারেলে গিয়ে আমি এখান থেকে অনেক ঘুরা, মানে পুরা দুনিয়া শুদ্ধ ঘুরে লাগছে, আমার তো ঘোরার দরকার নাই, আমার চাই আমি সিকোয়েন্সটা সেটিংটা চেঞ্জ করব। তাহলে চলেন আমি 4K ফুটেজটাকে আগে নিয়ে আসি। এই যে এই 4K ফুটেজ, এটা আমি জাস্ট ক্লিক করে এইভাবে ছাড়তে পারি, শর্টকাটে দেখাই দিলাম আগেই আমি, আমার এখানে প্রজেক্ট প্যানেলে চলে আসছে। দেখেন প্রজেক্ট প্যানেলে কিন্তু অলরেডি শো করতেছে 30 ফ্রেম, কিন্তু আমার উপরে সিকোয়েন্স নেওয়া কি আছে 25 ফ্রেমে নেওয়া আছে। ঠিক আছে, আরো ডিটেল আসবে, দেখানো যাবে, দেখাচ্ছি। দেখেন টাইম কোড দেওয়া, পুরা ডিটেল দেওয়া আছে ফুটেজের, 10 মিনিট, সরি 10 সেকেন্ড 13 ফ্রেম দেওয়া আছে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার টোটালি ফুটেজ, এটা আমার 4K ফুটেজ, এখানে 25 ফ্রেম নিচ্ছি, 30 ফ্রেম। চলেন তাহলে এই ফুটেজটাকে আমি আরেকটা ওয়েতে নিয়ে আসতে পারি ফুটেজ। আমি ফোল্ডারটাকে ওপেন করব, ফোল্ডারে ওপেন করে ডিলিট ড্র্যাগ করে ছাড়বো, এখানে চলে আসবে। আরেকটা ওয়ে আছে, আমি যদি এই প্রজেক্টের ফাঁকা অংশটাতে ডাবল ক্লিক করি, আমি যে অংশে রাখছি আমি এই অংশে যাব, আমার ফোল্ডারে যে ফোল্ডারে রাখছি, আমি ডেস্কটপে রাখছি, এই যে ক্লাস 1 নামে রাখছি, কোথায় রাখছি, ভিডিও ফোল্ডারে রাখছি, এই যে ফোল্ডার, এই ফুটেজটাকে নিব, অথবা এই ফুটেজটাকে নিলাম, ক্লিক করলাম, দেখেন আমার চলে আসছে। এই ফুটেজটা কিন্তু পরে যে আরেকটা ফুটেজ নিচ্ছে, এটা কিন্তু দেখেন 25 ফ্রেমে আছে, তো এটাকে আমাকে প্যারা দিবে না। আপনি যদি সিকোয়েন্সের সেটিং করে রাখেন 25 ফ্রেম, ফুটেজ নিছেন 30 ফ্রেম, বা ফুটেজ নিছেন 30 ফ্রেমের, আপনার এই টাইমলাইনটা কেমন ল্যাগ করতে পারে সেটা একটু দেখাই। দেখেন আপনি চাইছেন, আপনি সিকোয়েন্সটা নিছেন কি, সিকোয়েন্সে 25 ফ্রেমে 1920 1080-তে, বাট এইখানে আপনার শো করতেছে এই ফুটেজটা কি ছিল আপনার 4K তে 30 ফ্রেমে। দ্যাটস ওয়াই আপনাকে ওয়ার্নিং দিচ্ছে কি, যে ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং। ঠিক আছে, আপনি কিনেছে কিপ এক্সিস্টিং সেটিং, আপনার যে সেটিং ছিল ওই সেটিং এ চালাই যেতে পারেন। আপনি চাইলে চেঞ্জ সেটিং, আপনি সেটিংটা চেঞ্জও করতে পারেন। আমি চেঞ্জ সেটিং, সিকোয়েন্স সেটিং এ যাব, গেলাম। এরপরে যাওয়ার পরে কি হয়েছে দেখেন তো, আমার ওই ফুটেজ, আমাকে কোনো কিছু চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হয় নাই, বাট চেঞ্জ হয়েছে। এখন যাই, এই যে সিকোয়েন্স আছে না, আমি যে সিকোয়েন্সের যে সেটিংস নিয়েছিলাম, সেই সিকোয়েন্সের সেটিংটা একটু চেক করি যে আসলে কোনো চেঞ্জ হয়েছে কিনা। এইখানে আসলাম, সিকোয়েন্স সেটিং আসলাম, দেখেন মজা না, বুম না, আমি 25 ফ্রেমে নিয়েছিলাম 30 ফ্রেম হয়ে গেছে। তারপরে ফ্রেম সাইজ নিয়েছিলাম 1920 1080-তে, সেটা 4K তে চলে গেছে, আমার যে ফুটেজের সাইজ ছিল ওই সাইজে চলে গেছে। কিন্তু আমার 4K তো আমি এডিটিং করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আমি যে সিকোয়েন্সে সেটিং নিয়েছিলাম ওই সিকোয়েন্সে এডিটটা করব। আমি 4K ফুটেজটা নিয়ে আপাতত আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। আমি আপাতত ও মানে 4K এর আলাপটা আমি এখানে রাখলাম। এরপর আমি চাচ্ছি কি, আমি উপরে যে আরেকটা ফুটেজ দিয়েছিলাম সেই ফুটেজ আমি নিয়ে আসি। এই ফুটেজ আমার কোনো চেঞ্জ আসে, দেখেন এখানে চেঞ্জ আসতেছে, কারণ এটা আমার, এটা সম্ভবত 4K না, এটাতে 30 ফ্রেমে করা। এটাতে আমি যদি কিপ এক্সিস্টিং সেটিং দেই তাহলে কি চলে আসে, আমার যে ফুটেজের সেটিং করা ছিল ওই সেটিং এ চলে আসছে। দেখেন এটা আমার 4K তে ছিল, তার জন্য ওই 4K তে আসছে। আমি চাইতেছি কি, এই 4K এর ফুটেজটাকে আমি 25 ফ্রেমে নিব, তারপরে নিব 1920 1080, আমি যেই সেটিং এ রাখতে চাইছিলাম সেই সেটিং এ রাখবো। আপনি একটু গোলমালে পাকাই দিছি আমি, ওকে দিলাম, দেখেন জুম হয়ে আসছে না, জুম হয়ে আসছে কেন, কারণ এটা ফুটেজ ছিল আমার 4K তে, আমি নিছি কোন ফ্রেমেতে, আমি নিছি এইচডি তে, মানে 1920 1080-তে। সো
এই পর্যন্ত আপনারা কি বুঝলেন? কার কি কোশ্চেন আছে এবার বলেন তো? বুঝতে পারছেন আমি যেটা বুঝতে চাচ্ছি? স্যার বলেন। আপনি 4K যে ভিডিও দেন, যে কোনো ভিডিওই আপনার ক্যামেরাতে ধারণ করার পর সেটাকে আপনার 1080 ইন্টু 1920 করা যায়, অথবা 4K করা যায়, মানে দুই উম, ভাবেই তো ভিডিও এডিটিং করা যায়, তাই না? হ্যাঁ, শুনেন এখানে আপনার একটু ভুল বোঝা হয়েছে। সেটা হচ্ছে আমি বলি এখানে আপনাদের, আপনারা, আমি প্রথমে বলা উচিত ছিল, আমি বলি নাই, পরে বলতে চাইছিলাম, সেটা বলি। অলওয়েজ ট্রাই করবেন আপনাকে ক্লায়েন্ট কি টাইপের ফুটেজ দিছে। আমি এখন একটু দেখাই আমার ফোল্ডারে। সেটা কিভাবে বুঝবো? ওকে বলতেছি, লেট মি ফিনিশ। এই যে মনে করেন এই ফুটেজটা, এই দুটো ফুটেজ আমাকে ক্লায়েন্ট দিছে, হ্যাঁ। আমি প্রথমে চেক করব কি, আমি ফাইলের প্রথম ফার্স্ট স্টেপে কাজ এটা আর কি। অনেক ক্লায়েন্ট বলেও দেয় যে আমার 4K তে ফুটেজ শুট করা আছে, আপনি এডিট 4K তে করেন, আপনার 4K তে এডিট করার দরকার নেই, আপনি 1080 তে এডিট করেন। সেটাকে কি 1080 তে করতে পারেন 4K ফুটেজ, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আপনি ট্রাই করবেন, আপনাকে ক্লায়েন্ট যেই ফ্রেমে, তারপরে যেই রেটে আপনাকে শুট করে মানে দিছে, সেই ফ্রেম সাইজেই, সেই সাইজেই, মানে সেই ফ্রেমে, সেই ফ্রেম সাইজে আপনি প্রজেক্টটাকে ওপেন করার। তাহলে হবে কি, আপনার আপনার এরকম আপনার ওয়ার্নিং দিবে না, আপনাকে চেঞ্জ করতে বলবে না, আপনার এরকম ইয়েলো বার শো করবে না, তারপরে আপনার টাইম লাইনও ল্যাগ করবে না। এখন দেখাই কোথা থেকে চেক করেন। ফুটেজের প্রপার্টিসে যাবেন, ডিটেলসে যাবেন, এইখানে আপনি দেখেন শো আছে ফ্রেম ওয়াইড, হাইট, উইথ হাইট, তারপরে যে ফ্রেম রেট সব দেওয়া আছে। এই সাইজে যদি আমি এখন আপনি প্রজেক্ট সিকোয়েন্সটা খুলতাম, তাহলে তো আপনার আমার এই ওয়ার্নিংটা শো করতো না। ঠিক আছে, ক্লিয়ার সবাই কিভাবে চেক করবেন? চলেন আমি একটা কাজ করি, আমি এই যে আমার ফ্রেম সাইজে আমি, মানে আমার সিকোয়েন্স যেই উইথ হাইটে খুলছি, সেম সাইজে আমি একটা ফুটেজ নেই। যেমন এই ফুটেজটা আমার 1920 1080 আছে। আমি চলেন তাহলে আমি এই ফুটেজটাই নেই, আমি এই ফুটেজগুলো ডিলিট করে দিই, আমার সিকোয়েন্স সেটিং হচ্ছে চেঞ্জ করে নিই। এই যে চেঞ্জই আছে, 1920 1080 আমার সিকোয়েন্স আছে, আমি যেটা সিকোয়েন্স নিয়েছিলাম। ডাবল ক্লিক করি, করে আমি এই ফুটেজটা আমার আমার সিকোয়েন্সের সেটিং ওয়াইজ এই ফুটেজটা আছে, আমি ফুটেজটা নিয়ে আসি। চলেন কি করব তাহলে, আমার প্রজেক্ট প্যানেলে এই ফুটেজটা চলে আসছে, এটা আমার প্রজেক্ট প্যানেল। ঠিক আছে, আপনার প্রজেক্ট প্যানেলে কিভাবে ফুটেজ নিয়ে আসবেন এটা কি বুঝতে পারছেন? জি জি। জি স্যার, বুঝতে পারছি। ফাইন। এখন আমার কাজ হচ্ছে, আমি আমার বাইরের ফোল্ডার থেকে প্রজেক্ট প্যানেলে ফুটেজ নিয়ে আসছি। আমি এখন নিয়ে আসবো কোথায়? আমি এখন নিয়ে আসবো, ও একটু আমাকে একটু হোল্ড করেন, হ্যাঁ 1 মিনিট একটু হোল্ড করেন, আমি একটু ক্লায়েন্টের কথা বলতে বলতে আমার ক্লায়েন্টে কল দিছে, আমারে একটা ডিরেক্টর কল দিছে আমাকে, হয়তো কোনো নাটক অথবা টিভিসির কাজ আসছে, আমার কল দিছে। কি বলবো? ওকে ফাইন। এখন দেখেন আমি প্রজেক্ট প্রজেক্ট প্যানেলে ফুটেজ নিয়ে আসছি। এখন আমি কি প্রজেক্ট প্যানেলে কি ফুটেজ নিয়ে আসলে খালি আমার কাজ হয়ে যাবে? হবে না তো। আমাকে এখন ওই ফুটেজটা নিয়ে তো কাজ কাটাছাড়া করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমার কি করতে হবে? আমি যেই ফুটেজটা নিয়ে আসছি, এই দেখেন নিচে কিছু না আইকন বার আছে, এই দেখেন বার আছে। এই বারে গেলে আপনাকে ফাইলগুলো ফোল্ডার ওয়াইজ শো, মানে সিঙ্গেল সিঙ্গেল ফাইল ডিটেল শো করবে। পাশেটাতে ক্লিক করলে আপনি ভিডিও ফাইলগুলা, বার গুলা, মানে কোন ভিডিও ফাইল কেমন সেটা শো, প্লে বার সহ শো করবে। আমি এই ফাইলটা নিতে যাচ্ছি, তাহলে এই ফাইলটা আমি টান দিয়ে ক্লিক করে আমার টাইম লাইনে নিয়ে আসলাম। এখনো চেঞ্জ সেটিং দিচ্ছে কেন জানেন? আমি কি এক্সিস্টিং সেটিং দিলাম, আমার কারণ কেন? আমার এই ফুটেজের সাইজ ছিল 30 ফ্রেম রেটে, আমার ফুটেজ খুলছি তো 25 ফ্রেম রেটে। আমি এটাকে তাহলে 30 ফ্রেম রেটে করে দিই, 30 ফ্রেম রেটে করে দিলে ওকে দিলাম। আমার তাইলে এখন ফ্রেমের যে সাইজ, এই সাইজ ওয়াইজই আমার প্রজেক্ট ওপেন হয়েছে। ঠিক আছে, আমি এইখান থেকেও আমার ফ্রেমের ফুটেজের প্রপার্টিজ দেখতে পারি চাইলে। ঠিক আছে, এটাকে দেখার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে না, করার দরকার নাই। আপনি এটাকে ক্লিক করে আপনি চাইলে এই ফাইলের প্রপার্টিজ দেখতে পারেন। কোথায় জানেন? এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ইনফোতে যাবেন, ইনফোতে আপনার এই ফুটেজকে ক্লিক করবেন, এই দেখেন ফুটেজের সবকিছু ডিটেল এই পাশে শো করতেছে। ঠিক আছে, 30 ফ্রেম রেট, 1920 1080। ওকে ফাইন, এটা আপাতত আমার দরকার নেই, আমি ক্লোজ করে রাখলাম। অনেকগুলো ওয়ে আছে ফুটেজের প্রপার্টি শো করার। ঠিক আছে, দেখেন আমার টাইমলাইন নিয়ে আসছি, এই হচ্ছে আমার টাইমলাইন। আজকের ক্লাসের মেন, সব থেকে মেইন
হট টপিক হচ্ছে সোর্স মনিটর, ঠিক আছে? আমি টাইমলাইন প্রজেক্ট প্যানেল বললাম, ইন্টারফেস বললাম, কাস্টমাইজেশন বললাম, এইটা হচ্ছে আমার টাইমলাইন। এই টাইমলাইনে আমি ফুটেজ গুলাকে কাটতে পারি চাইলে। এই টাইমলাইনটাকে বড় করার জন্য এই টাইমলাইনটা, এই দেখেন টাইমলাইন নর্মালি এরকম আছে, হ্যাঁ, এটাকে বড় করবেন সবার আমার যেমন কিবোর্ড শর্টকাটে করা আছে, আমার কিবোর্ডের আমি যদি প্লাস প্রেস করি আমার টাইমলাইনটা একটু বড় হবে, মাইনাস প্রেস করি ছোট হবে। আর আপনাদের শুরুতে যেহেতু শর্টকাট করা নাই, কন্ট্রোল প্লাস প্রেস করলে আপনার টাইমলাইনটা বড় হবে, কন্ট্রোল মাইনাস প্রেস করলে আপনার টাইমলাইনটা ছোট হবে। তাহলে অথবা আপনি চাইলে আপনার মানে কিবোর্ডের শর্টকাটটা চেঞ্জ করতে পারেন। ফাইলে যাবেন, সরি এডিটে যাবেন, এডিটে গিয়ে এই দেখেন নিচে আছে কি কিবোর্ড শর্টকাট, ক্লিক করবেন, এইরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, আপনি এখানে সার্চ দিবেন জুম, জুম, এই দেখেন জুম ইন জুম আউট। আমার জুম ইন জুম আউটে প্লাস করা আছে, মাইনাস করা আছে, ঠিক আছে? এটা শো করতেছে, আমি করে নিছি শর্টকাট। আপনাদের শুরুতে এখানে অন্য কিছু থাকতে পারে, আপনারা এখানে ডাবল ক্লিক করবেন, করে কিবোর্ড থেকে কিবোর্ডের প্লাস প্রেস করবেন জুমে, আর জুম আউটে মাইনাস প্রেস করবেন, দিয়ে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, এরকম হয়ে যাবে। আপনি তারপরে কিবোর্ডের শর্টকাট যদি কিবোর্ডে প্লাস প্রেস করেন এরকম টাইমলাইন বড় হবে, মাইনাস প্রেস করলে টাইমলাইন ছোট হবে। এই হচ্ছে আমার টাইমলাইন। দেখেন এই টাইমলাইনের এই পাশে অনেকগুলো আইকন আছে না, দেখেন V1 V2, তারপরে নিচে আছে A1 A2 A3, ঠিক আছে? পাশে এরকম চোখের আইকন শো করতেছে। এটাতে যদি আপনি ক্লিক করেন আপনার ভিডিও ফুটেজটাকে নাই হয়ে যাবে। যেমন আমি আমি V1 এ ফুটেজটা রাখছি, ফুটেজটা আমার কোথায় আছে বলেন তো? V1 এ আছে, তার মানে কি উপরের V1 মানে যতগুলা মানে লেয়ার আছে সবগুলো হচ্ছে ভিডিও ফোল্ডার, আর A1 নামে নিচে যতগুলো আছে সবগুলা অডিও ফোল্ডার। মানে আপনার ভিডিওতে যদি অডিও মানে A1 এ শুধু অডিও যাবে, অডিও লেয়ারে শুধু এই লেয়ার গুলাতে শুধু অডিও গুলো এই হচ্ছে আমার ওভারঅল টাইমলাইন, ঠিক আছে? লেয়ার মানে V1 হচ্ছে ভিডিও লেয়ার, A1 মানে হচ্ছে অডিও লেয়ার। ক্লিয়ার? টাইমলাইন প্রজেক্ট প্যানেলে কিভাবে ফুটেজ নিয়ে আসবেন বলে দিলাম। এখন আমার নেট মাঝে মাঝে আনস্টেবল দেখাচ্ছে। এখন হচ্ছে আমি কি দেখাবো? এখন দেখাবো আমি সোর্স মনিটর। আসলে সোর্স মনিটরের কাজটা কি? সোর্স মনিটরটা কি মানে কি? এটা তো আমার গেল প্রোগ্রাম মনিটর। আপনার মনে হতে পারে না সোর্স মনিটর তাইলে কি? হ্যাঁ, সোর্স মনিটরের কাজটা কি তাহলে আপনার মনে হতে পারে না? অবশ্যই মনে হতে পারে, মনে হওয়াটাই স্বাভাবিক। তাহলে আমরা আগে সোর্স মনিটর নিয়ে আসি। এই উইন্ডোতে গেলাম, দেখি এখানে সোর্স মনিটর নামে কোনো কিছু আছে নাকি। সোর্স মনিটর, সোর্স সোর্স সোর্স, এই দেখেন সোর্স মনিটর অলরেডি আমার আছে নেওয়া। আপনার না থাকলে এই যে এটা যেটা এই যে সোর্স লেখা আছে এটা আমি ক্লোজ করে দিলাম। মনে করেন আপনার নাই, আপনার এখন সোর্স মনিটরটা নিয়ে আসতে হবে। উইন্ডোতে গেলেন, উইন্ডোতে গিয়ে এই যে সোর্স মনিটরে ক্লিক করলেন। এইটার কি কাজ একটু পরে মজাটা দেখতে পাবেন। এই যে প্রজেক্ট, আচ্ছা সোর্স মনিটরটাকে আমি এইখানে নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে থাকলে একটু অসুবিধা, বুঝতে একটু কষ্ট হবে। আমি এই পাশে রাখি, আচ্ছা রাখলাম। এই যে প্রজেক্ট মনিটর গেলাম, আমি এই ভিডিও ফুটেজ থেকে ডাবল ক্লিক করবো। দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে আমার দুইটা প্লে বার প্লে শো করতেছে না? শো করতেছে, এই দেখেন এইটা হচ্ছে আমার সোর্স মনিটর। এই মনিটরে আমি চাইলে আলাদা করে ভিডিও প্লে করে দেখতে পারি। এই টাইমলাইনে যেমন দেখেন, এই টাইমলাইনে আমি যদি কিবোর্ডের স্পেস বারে ক্লিক করি, প্রেস করি, তাহলে আমার ভিডিওটা প্লে হবে। দেখেন ভিডিও প্লে হয়েছে। ঠিক আছে? এই দেখেন আমি টাইমলাইনে কি করলাম, কিবোর্ডের স্পেস বারে প্রেস করলে আমার ভিডিওটা প্লে হচ্ছে এরকম। ঠিক আছে? আমি ভিডিও প্লে করে দেখতে পারতেছি। আমি এই ভিডিওটা প্লে করে টাইমলাইনেও দেখতে পারি, আবার এই যে সোর্স মনিটর বললাম এই সোর্স মনিটরও দেখতে পারি। এই সোর্স মনিটর শুধু যে দেখবো বিষয়টা এরকম না, আমি এই সোর্স মনিটর থেকে ফুটেজ কাট করে এনে আমি এই ভিডিও ফুটেজের পুরা ভিডিও ওভারঅল ফুটেজের কোন অংশটুকু নিতে চাই সেটাও নিতে পারবো কাট করে। এই টাইমলাইনে কিন্তু আমি কাট করতে পারি। টাইমলাইনে দেখুন আমি যে টাইমলাইন এখন কাট করব কি দিয়ে, আপনাদের কাট করার জন্য এই দেখেন এই যে এই পাশে না, এই দেখেন
কিছু টুল আছে, এই টুলগুলো নিয়ে বিস্তারিত ডিটেল নেক্সট ক্লাসে আসছে, তখন বলবো। আপাতত এই যে ব্লেডের মধ্যে যেটা আছে হচ্ছে রেজার টুল। এই রেজার টুল দিয়ে ভিডিও ফুটেজ কাট করতে হয়। এই যে ভিডিও ফুটেজ আমি কাটলাম, এইখানে এই অংশটুকু কাটলাম। মনে করেন আমি এই মাঝখানের অংশটুকু রাখবো, বাকি এই পাশের ওই পাশের অংশটুকু রাখবো না। এই টাইম লাইনে এইভাবে কাট করতে হয়। হ্যাঁ, তারপরে কিবোর্ডের ভি প্রেস করলাম, মানে সিলেকশন টুলে গেলাম। এই যেটা হচ্ছে সিলেকশন টুল, এটাকে আমি ডিলিট করলাম। এই অংশটুকু কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, সামনের অংশটুকু ডিলিট। প্রথমে সিলেকশন টুলবার দিয়ে আমি এরকম ক্লিক করলাম, করে আমি ডিলিট প্রেস করলাম। আমি শুধু মাঝখানের এই অংশটুকু রাখতে চাইলাম, মানে আমি এই অংশটুকু কাট করে নিলাম। দেখি, ঠিক আছে? আপনারা কিভাবে কাট করলাম, টাইম লাইনে কাট করতে বুঝতে পারছেন? স্পিক আপ, বলেন বলেন বলেন, কুইক। হ্যাঁ, বোঝা গেছে। স্যার বুঝতে পারছি। ওকে, জি ফাইন। জি। এটা ছিল ফুটেজ টাইমলাইনে কিভাবে কাট করতে হয়, এই প্রসেসটা। এখন আসি আপনাদের একটা স্পেশাল একটা মোমেন্ট গিফট করার টপিকে। আমি যে কাটটা করছি না, আমি এই কাটটা করছি, আমি একটু টাইমলাইন থেকে দূরে সরাই রাখি চাইলে। এই যে টাইমলাইনটা দেখতেছেন, এই টাইমলাইনটা হচ্ছে মনে করেন সাগর, আপনি শেষ করতে পারবেন না। আপনি ফুটেজ নিতেই থাকবেন, নিতেই থাকবেন, টাইমলাইন বড় হতেই থাকবে। মোটামুটি আপাতত মনে করেন যে ইনফিনিটি, আনলিমিটেড টাইমলাইন। এই টাইমলাইনটা বিশাল বড়। দেখেন, আমি টাইমলাইনটা জুম করছি, এই ফুটেজটাকে একটু দূরে সরে রাখছি, জুম করছি, নাই, এখন কিন্তু নাই শো করতেছে। টাইমলাইনের ফুটেজটা কিন্তু নাই, অথচ কিন্তু টাইমলাইনে আছে, এই দেখেন। ঠিক আছে? ওকে, মুখ ব্যথা হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন টপিক আসি। এই যে পাশে আমার যে একটা ভিডিও ফুটেজটা আমি নাই করে দিচ্ছি, কিন্তু ভিডিও ফুটেজটা আমার শো হয়ে আছে, প্লে হয়ে আছে। আমার কন্ট্রোল প্যানেলটা দরকার নেই, ক্লোজ করে দিই। এফেক্ট প্যানেলটাও দরকার নেই, ক্লোজ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে প্রজেক্টে আছে না, আমি তাহলে সোর্স মনিটরে যাব কিভাবে? এই যে ভিডিওটাকে ডাবল ক্লিক করব, করার সাথে সাথে এরকম একটা সোর্স মনিটর শো করবে। এটা হচ্ছে আমার সোর্স মনিটর। মানে সোর্স মানে কি? এই মনিটরে আমি ভিডিও দেখে দেখে আমার টাইমলাইনে কাট করে আনতে পারি। সোর্স মনিটরে কি একটু পরে এখন বুঝবেন। দেখেন, এই যে নিচে দেখেন প্লে একটা বার আছে। আমি ভিডিওটা যদি এখানে যদি প্লে করি, দেখেন পুরো ভিডিওটাকে আমি প্লে করে দেখতে পারতেছি। ঠিক আছে? এই যে ইয়েলো একটা ব্লু একটা বার দেখতেছেন, এটা হচ্ছে আমার প্লে বার। ঠিক আছে? এটাও এই প্লে বারটা আমার পুরো ভিডিওতে শো করবে। আমি যদি প্লে বারটার এই ভিডিওটা শুরুতে নিয়ে রাখি, এখন যদি প্লে করি, দেখেন এই পুরো ভিডিও আমি দেখতে পারতেছি, আমার ভিডিওতে কি কি আছে না আছে। ঠিক আছে? বুঝতে পারছেন? তার মানে কি, আমি ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমি সোর্স মনিটরে আমি পুরো ভিডিওটা প্লে করে দেখতে পারতেছি। আমার টাইমলাইনে আনে দেখতে হচ্ছে না, মানে আনার পরে দেখতে হচ্ছে না। টাইমলাইনে কি করার লাগে নরমালি, ওই প্রথম যেটা ওই বললাম, আপনি ফুটেজ টাইমলাইনে আনবেন, এনে প্লে করে দেখে তারপরে ফুটেজ আপনাকে কাট করতে হয়। সেটা করতে হয় না? কিন্তু কিন্তু আপনি সোর্স মনিটরে যেমন পুরো ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন, আমি চাইলে কিন্তু কি করতে পারি, এই ভিডিও থেকে কিছু অংশ কাট করে, আমি যে অংশটুকু কাট করে নিতে চাই সেই অংশটুকু কাট করে আমার টাইমলাইনে আনতে পারি। তার মানে কি, আমার টাইমলাইনে এক্সট্রা কাজ কমে গেল। আমি ভিডিও ফুটেজটাকে প্লে করে ওইখান থেকে দেখে কাট করে এনে আমার টাইমলাইনে কাজ করতে পারি, তাই না? চলেন তাহলে কাট করে নিয়ে আসি। এই টাইমলাইনে যেমন শুরুতে আমি এই ফুটেজটাকে কাট করছিলাম, এই যে ফুটেজটাকে কাট করে নিয়েছিলাম, সেম এই অংশটুকু আমি এই সোর্স মনিটরে তো প্লে করে দেখলাম, এখন আমি কাট করেও নিয়ে আসতে পারি। কাট করে আনার জন্য কি করতে হবে, মনে করেন এই ভিডিও এই অংশটুকু নিব আমি। এই দেখেন একটা বার আছে মার্ক ইন, আমি এখানে মার্ক ইন দিব। এখন আমি প্লে করি আবার, চলেন দেখি। এই অংশে আমি মার্ক, এই যে পাশে আউট দিব। তার মানে কি, আমার ফুটেজ অলরেডি এখানে কাট হয়ে গেছে। আমি জাস্ট এই মনিটরে ক্লিক করব, ক্লিক করে এইখানে আনবো। এই দেখেন আমার ফুটেজ কাট হয়ে গেছে। আমি ওই অংশে যে অংশ মার্ক ইন দিছি, আউট দিছি, যে অংশটুকু নিতে চাইছি সেই অংশটুকু অলরেডি কাট হয়ে চলে আসছে। এই দেখেন, ম্যাজিক না? আমার কিন্তু এখানে টাইমলাইনে মূল মেইন ফুটেজটাকে এনে প্লে করে দেখে তারপরে কাট করতে হচ্ছে না। আমার অনেকগুলা ওয়ে মানে স্কিপ করা হয়ে গেছে না? আমি অনেক শর্টকাট ওয়েতে ফুটেজটাকে দেখে ওইখান থেকে দেখে কাট করে নিয়ে চলে আসছি না? মজা না? আমার কাজ অনেক ফাস্ট করে দিছে। ওকে, শুধু যে ভিডিও ফুটেজ নিয়ে আসছে বিষয়টা এরকম না। চলেন দেখি যে ফুটেজের সাথে অডিও আছে সেই ফুটেজটাকে কিভাবে নিয়ে আসতে পারি, দেখি। যেমন এই টিভি সেটটা নিয়ে আসলে কপিরাইটের ইস্যু আসতে পারে, কি একটা জ্বালা। চলেন, আমি তো এই মনিটর থেকে কাট করে এইভাবে নিয়ে আসছি, তাই না? এই ফুটেজটাকে আমি শুধু যদি মনে করেন, আচ্ছা আমি একটা ইয়াও নিয়ে আসি, ভিডিও ফুটেজ নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
কোনগুলোতে কপিরাইট ভাই আপনার এই কপিরাইটের ইস্যু এখন দেখার দরকার নেই। আমি কোনগুলা জানেন, আমি ইউটিউবে আমার কাজ করা এই ফাইলগুলা যেগুলো অলরেডি আপলোড দেওয়া হয়েছে, সেই ফাইলগুলা আমি যদি এই ভিডিওতে দেখাই, আপনাদের তো ওয়েবসাইটে আপলোড দেয়, সেখানে কপিরাইটের ইস্যু আছে। অবশ্যই আপনি আরেকজনের জিনিস নিজের নিজের কাজে চালাবেন, আপনাকে সে কপিরাইট ধরবে না, কপিরাইট দিবে না, এটা খুবই সিম্পল জিনিস। আপাতত এই টপিকে না আসে, আপনারা ওইটার টপিক জানার দরকার নেই, আপাতত পরে জানলেই হবে। হ্যাঁ, এখন একটা ভিডিও সহ একটা ফাইল নিয়ে আসি আমি, মানে মিউজিক সহ, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই ফাইলটা নিয়ে আসি, এই ফাইলটা আমি প্রজেক্ট এনে ছাড়বো, এখানে রাখলাম। আচ্ছা, এই ফাইলটা দরকার নেই, আমি একটা অডিও সহ ফাইল আছে, সেই ফাইলটা নিয়ে আসি, একটু টাইম দেন, আমাকে খুঁজে বের করি। হ্যাঁ, আমার ডাউনলোড করা ফাইল, কেনা ফাইল আছে। আচ্ছা, আমাদের একটা প্রমোশনের ভিডিও দেখাই, আহ, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা, দরকার নেই। এই যাবৎকালে যা যা বলছি আপনারা কি বুঝতে পারছেন? তা ঠিক তাই বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, রেজুলেশনের কিন্তু বিষয়টা ওইটা একটু বুঝতে পারি না আর কি। কোনটা যে বুঝতে পারেন না? রেজুলেশনের এই কথা যে আছে। ফ্রেম, যেটা ফ্রেমের সাথে যে অ্যাডজাস্টমেন্টের ওইটা, যে আপনি আ- একটা প্যানেল সেট করে রাখলেন, পরে একটা ভিডিও এনে পরে ওই যে ফ্রেমের যে আচ্ছা পরিবর্তন আচ্ছা আচ্ছা, হচ্ছে। ওকে ওকে ফাইন, বুঝতে পারছি। আমি এটা আপনাকে একটু পরে বলতেছি, ওটা না বোঝার কিছু নেই, আহমনি খুবই সিম্পল জিনিস। বিষয় হচ্ছে যে আপনি মানে যেই ফ্রেমে আপনি ভিডিও ওপেন করবেন, সেই ফ্রেমে আপনি আপনার প্রজেক্ট চালাবেন, ঠিক আছে? আপনার এইসব চেঞ্জ করার দরকার নেই। আমি 4K ফুটেজ আসলে আনাটি উচিত হয় নাই, কারণ আপনি একটু কনফিউজ হয়ে যাবেন, আমি জানতাম। আহ, তবে আগেই সমস্যাতে পড়ার থেকে, মানে আগে পড়ার থেকে, মানে পরে পড়ার থেকে আগেই পড়া ভালো, তাহলে ওই টপিকটা ক্লিয়ার হয়ে যায় আর কি। মানে ফুটেজ ছিল, ফুটেজটা যে কই রাখছি তো পাচ্ছি না। আচ্ছা চলেন আমাদেরই বিদ্যাবাড়ির একটা ফুটেজ দেখাই, তাহলে কম্পারিটারি ঝামেলা আসবে না। এই এই মনে করেন এইটা আমাদের একটা প্রমোশন ভিডিও ছিল, এই ভিডিওটা। আমি ভিডিওটা এখন কি করবো জানেন, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে সোর্স মনিটরে নিয়ে আসছি না, আনার পরে দেখেন এইখানে আমার কিন্তু, আমি কিন্তু আপনাকে ভিডিও ভিডিও আনছি, মানে ভিডিও লেয়ার আমার ওই ফাইলটাতে শুধু ভিডিও ছিল, ভিডিও আসছিল। আমি এখান থেকে চাইলে সেপারেটলি অডিও নিয়ে আসতে পারি, এই সোর্স মনিটর থেকে ভিডিও নিয়ে আসতে পারি। দেখেন এই যে একটা আইকন আছে না, এটা হচ্ছে ভিডিও আইকন, ঠিক আছে? মনে করেন এই যে ভিডিও, শুধু ভিডিও আসছে, এটা কিন্তু আমার, আমি একটু টাইমলাইনে মেইন ভিডিওটা একটু প্লে করে এনে দেখাই, তাহলে বুঝবেন। এই দেখেন নিয়ে আসলাম, প্লে করে দেখেন। দেখেন এই ভিডিওতে আমার অডিও ভিডিও দুইটাই আছে না, এই দেখেন অডিও লেয়ারে অডিও শো করতেছে, ভিডিও লেয়ারে ভিডিও শো করতেছে। ক্লিয়ার? এখন আমি এটাকে ডিলিট করি। আমি এখন এটাকে আবার ডাবল ক্লিক করে সোর্স মনিটরে আসছি। আমি চাচ্ছি এইটা অংশ, ভিডিওটার এই অংশ থেকে, মনে করেন এখানে একটা মার্কিং দিলাম, এইখানে একটা মার্ক আউট দিলাম, এই অংশটুকু আমি নিয়ে আসবো। এই অংশটুকু আমি শুধু ভিডিও চাচ্ছি, শুধু ভিডিও নিয়ে আসবো। তখন আমি কি করবো, এই আইকনটা আছে না, এই আইকনটা হচ্ছে কি শুধু ভিডিও আসার আইকন, এই যে ভিডিও আসছে, এই আইকনটাকে তো যদি ক্লিক করে এখানে ড্র্যাগ করে প্রেস করি, সারি, তাহলে এখানে দেখেন আমার শুধু ভিডিও আসছে, ভিডিও আসছে না, কোনো অডিও শো করতেছে কি? কোনো অডিও শো করতেছে না। আমি এখন চাচ্ছি যে এই যে ভিডিও আমি কাট করছি, এই ভিডিও কাট করার অংশ থেকে আমি শুধু অডিও নিয়ে আসবো। এই যে নিচে এই যে পাশে আইকন আছে, এটা অডিও আইকন, এটাকে ক্লিক করলাম, এই যে দেখেন আমার অডিও ভিডিও দুইটা, আমি তার মানে কি আলাদা আলাদা করে আমি সোর্স মনিটর থেকে নিয়ে আসতে পারতেছি। আর যদি মনে করেন আমি এটাকে দুটো ডিলিট করি, আমি চাচ্ছি যে এটাকে এই ফাইলে অডিও ভিডিও যা আছে দুইটা আমি একসাথে আনবো, তখন আমি মনিটর থেকে ক্লিক করে প্রেস করে এখানে এনে ছাড়বো, আমার অডিও ভিডিও দুইটাই চলে আসবে। ক্লিয়ার সবাই? যে অডিও ভিডিও, তার মানে সোর্স মনিটর থেকে আমি চাইলে অডিও আলাদা করে নিতে পারি, ভিডিও আলাদা করে নিতে পারি, আবার অডিও ভিডিও দুইটাকে একসাথে নিয়ে আসতে পারি। বুঝতে পারছেন সবাই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ফাইন, এইটাই ছিল মেন কথা, ছিল এইটাই যে মানে
অডিও ভিডিও ফাইল থাকে, দুইটাকে আলাদা আলাদা করে নিয়ে আসা যায়, আবার একসাথেও চাইলে আপনি আনতে পারেন। আবার তার থেকে মেইন বিষয় হচ্ছে যে আমি যদি সোর্স মনিটর থেকে ভিডিও ফাইলটিকে কেটে নিয়ে আসি, আমাকে টাইমলাইনে এক্সট্রা সময় দিতে হচ্ছে, মানে প্লে করে দেখতে হচ্ছে, তারপরে কোন অংশটুকু রাখবো সেটা মার্ক করে কাট করতে হচ্ছে। আর যদি আমি সোর্স মনিটরে ভিডিও ফুটেজটাকে ডিরেক্ট প্লে করে দেখি, ওইখান থেকে ডিরেক্ট কোন অংশটুকু রাখবো আর কোন অংশটুকু রাখবো না সেটা সোর্স মনিটর কাট করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার সবাই? জি জি, ক্লিয়ার। মোটামুটি এটাই ছিল আজকের মেইন টপিক, যে বুঝানো যে সোর্স মনিটর থেকে কি অডিও কাট করে নিয়ে আসা যায় ভিডিওর সাথে যে এই যে দেখালাম আপনাকে, আপনি প্রথমে ভিডিওটা প্লে করে দেখবেন এরকম করে সোর্স মনিটরে। মনে করেন যে এই অংশটুকু আপনি অডিও নিতে যাচ্ছেন, এই যে পাশে যে অডিও আইকন আছে, এই অডিও আইকন থেকে ক্লিক করে নিয়ে আসবেন, এই যে আপনার শুধু অডিও চলে আসছে। সেম আপনি ভিডিও চাইলে ভিডিও, মানে সোর্স মনিটর থেকে আপনি সেপারেটলি সবকিছু আনতে পারেন। সেম এই কাজটা যে আমার টাইমলাইনে করা যাবে না এটা ভুল, আমি মেইন ফাইলটা নিয়ে আসি। দেখেন টাইমলাইনে কিন্তু করা পসিবল। এই যে মনে করেন, এই যে মনে করেন এই ফুটেজটা আমি নিয়ে আসলাম, এই যে উপরে আমি চাইলে নিচের অংশটুকু, এই দেখেন আমি আলাদা কিন্তু অডিও পাচ্ছি। আমি এটা এখনই দেখাবো না, এটা অ্যাডভান্স হয়ে যাবে। সোর্স মনিটরে যেভাবে আনতে হয় আপাতত সেইটুকুই শিখেন। দেখেন এই যাবৎকালে আমি এই যতগুলা টপিক, মনিটর কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, মানে ইন্টারফেস কিভাবে কাস্টমাইজ করতে হয়, ফাইল কিভাবে সোর্স মনিটর কাটতে হয়, তারপরে প্রজেক্ট প্যানেল কি, এই ওভারঅল যে 3টা টপিক ছিল, আপনারা সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? স্যার এখানে একটা কথা বলতে চাচ্ছি, বুঝিনি আপনার কথা। একটা কথা বলতে চাচ্ছি যে, আপনার ভিডিওটা আলাদা করে নিয়ে আসলে অডিওটা আলাদা করে নিয়ে আসলে এখন দুটা কি অ্যাড হয়ে গেল না? না, অ্যাড আপনি করলে হবে, অ্যাড না করলে এক করলে হবে না, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি এখন যদি অডিও ভিডিও যেমন হ্যাঁ, সোর্স মনিটর দিয়ে আমি ভিডিও আনলাম, আমি কি হ্যাঁ ওই আপনার যে ওই ভিডিওর যে অডিও ছিল সেটা কাট করে ফেলাই দিয়ে আমি নতুন অডিও কি যোগ করতে পারি? হ্যাঁ, আপনি যদি সোর্স মনিটর থেকে শুধু ভিডিও নিয়ে আসেন, এখান থেকে প্রেস করে যদি ভিডিও নিয়ে আসেন, আপনি এখানে চাইলে এখন নিজের মতো করে যদি অডিও সেট করতে চান, আপনি নিজের মতো করে আলাদা অডিও সেট করতে পারেন, নিজে অডিও নিচে লেয়ার আছে রাখতে পারেন, এটা অডিও আপনার সেট ইচ্ছা। করলাম কিন্তু ওই ভিডিওর সাথে কি অ্যাডজাস্ট হবে করা অবশ্যই সম্ভব? এখন এই লেন্থের আপনার, আমার এখানে লেন্থ যতটুকু আছে, এই লেন্থে যদি আপনি অডিও নেন, আপনার এই লেন্থে যদি অডিও নেন তাহলে ম্যাচ হবে না, অবশ্যই ম্যাচ হবে। একটু মাইক্রোফোনটা প্লিজ কাইন্ডলি যেমন আপনি কেউ তাহলে কথা না বলে ভিডিওটা মাইক্রোফোনটা অফ দেখলাম, করে রাখবেন, নাহলে আপনার পরিবারের পার্সোনাল বিষয় আমরা শুনে ফেলবো, সবাই শুনে ফেলবে। ঠিক আছে জনগণ, বুঝতে পারছেন তাহলে সবাই? জি স্যার। এখন মল্লিক ভাই, মনে হয় মল্লিক ভাই, হ্যাঁ মল্লিক ভাইয়ের কথায় আসি, সেটা হচ্ছে যে উনি বলছে যে সিকোয়েন্সের ফ্রেম সেট কোনো দরকার নাই। আপনি প্রথমে সিকোয়েন্স খুলবেন, আপনি সিকোয়েন্স খুলবেন 1920 30 ফ্রেমে অথবা 25 ফ্রেমে খুলবেন। হ্যাঁ, 25 ফ্রেমে খুলে আপনি ওকে দেওয়ার পরে আপনি এখানে ভিডিও ফুটেজ নিয়ে এসে কাজ করবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওইখানে আমরি মাথা স্যার কামানোর কোনো কিছু দরকার নেই। এখন যদি ভিডিও 30 ফ্রেমের একটা বিষয় যেটা আসলো, ওইটা যদি তখন যদি একটা প্যাচ লেগে যায়, তখন ওই সমাধানটা কিভাবে করবো? প্যাচলে গেলে কিছু নেই, যে সিকোয়েন্সে যাবেন, সিকোয়েন্স সেটিং এ যাবেন, এইখান থেকে আপনি ফ্রেম রেট চেঞ্জ করে দিবেন, 30 ফ্রেম দিবেন। ভিডিও ফুটেজ যদি 30 ফ্রেম দিবেন, 25 ফ্রেমে থাকলে 25 ফ্রেম দিবেন, ফ্রেমে থাকবে সেই ফ্রেম দিবেন। ক্লিয়ার? ক্লায়েন্ট আমাকে, স্যার জি জি। ক্লায়েন্ট আমাকে যে ধরনের ভিডিও দিল সেটা আমাকে আগে দেখতে হবে যে এটা 4K আছে না ফুল এইচডি রেজুলেশন আছে না 2K হ্যাঁ 2K রেজুলেশন আছে। এখন বিষয় হলো যে ক্লায়েন্ট আমাকে কি নির্ধারণ করে দিবে যে আমাকে ভিডিওটা এইভাবে করে দিতে হবে ক্লায়েন্ট আপনাকে 4K অথবা হ্যাঁ 1080 গুণন ইন্টু 1920 না এই 1080 গুণন হবে নাকি 4K শুনুন, সেটা কি ক্লায়েন্ট আমাকে বলে দিবে কিনা? হ্যাঁ হ্যাঁ বলে দিবে, আর বলে না দিলেও তো সমস্যা নেই, আপনার বলার কি দরকার? আপনারা তো বললাম যে এতক্ষণ তো কি বললাম রে, প্রপার্টিসে গিয়ে আপনি ফুটেজের ডিটেলস থেকে তো দেখতেই পারতেছেন যে আপনার ফুটেজ কোন সাইজে আছে না আছে। আপনার ক্লায়েন্ট বলতে হবে ম্যান্ডেটরি, তো দরকার নাই তো, ক্লায়েন্টের তো সময় আছে আপনার ডিটেলস বলার। ক্লায়েন্টের যদি মাস্ট বি লাগে তখন বলে দিবে আপনার যে আমার 4K তে শুট আছে, আমার 4K তে এডিট করে দাও। 4K তে এডিট করা এত সহজ না, 4K তে এডিট করা টাইমলাইন অন্য রকম। নরমালি 4K তে আপনাকে আমরা বাংলাদেশে চেষ্টা করি লাগে না। আহ, আর আপনি যেহেতু ফোন এডিট করে ফোনে শুট করবেন বা ক্যামেরাতে শুট করবেন, আপনার 4K তো আসার প্রশ্নই আসে না। সো 4K
পিছনে রেখে দেন, আপাতত 4K পিছনে থাকুক, লাগলে আমি 4K ওয়ার্ক নিয়ে ক্লাস আছে তখন আলোচনা করবো। সো জাস্ট ইগনোর ইট এখন। তাহলে কি আপনার মানে যেটা পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে ভিডিওতে যে 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 যে- যেভাবে থাকবে ওইভাবেই ওর কি কাস্টমাইজ করে কাজটা করতে? হ্যাঁ, করা উচিত। কেন কেন বলি, আপনার যদি ওইটাতে না করেন, আপনি সিকোয়েন্স খুলছেন 1920 1080-তে, আপনার ফ্রেম আছে মনে করেন যে অন্য ফ্রেমে, আপনার টাইম লাইন স্লো হয়ে যাবে, কাজ করতে আপনার অসুবিধা হবে। ওটা খুব মিনিমাল হবে, তবে বুঝতে পারবেন না আপনি, ঠিক আছে? তবে উচিত যে ফ্রেমের যে সাইজ আছে সেই সাইজে কাজ করা। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার যদি ফ্রেম যদি থাকে 1280 অনেক আগেকার ফ্রেমে, হ্যাঁ, সাইজে উইড হাইট যদি এরকম থাকে, আপনি ফ্রেম সাইজ নরমালি চাচ্ছেন যে এইচডি তে করবেন, তখন আপনি কি করবেন, আপনার মনে করেন যে এইরকম এই যে এই ফ্রেমে টাইমলাইন ডাবল ক্লিক করবেন, করার পরে আচ্ছা এরকম করে আসবে না, আপাতত এটা দরকার নেই, আমি যেই পরামর্শ দিলাম এই পরামর্শ দিয়ে কাজ করেন, ঠিক আছে? তারপরে নেক্সট ক্লাসে ডিটেল আমরা আলোচনা করব, এত বেশি অ্যাডভান্স গেলে মাথা গুলাইয়া যাবে। এখন আপনাদের কোশ্চেন করবো, এখন কার কি কোশ্চেন আছে বলতে পারেন আমাকে এইটুকু এই ক্লাসের ভিতরে। অবভিয়াসলি আজকের টপিকের ভিতরে কোশ্চেন করবেন, এর বাইরে কোশ্চেন করবেন না, আপাতত আমার কোশ্চেন এর বাইরে দরকার নাই, ঠিক আছে? আমরা অ্যাডভান্স না যাই, স্টেপ বাই স্টেপ জানি, তাইলে বেশি সুবিধা হবে। তার আগে বলেন, আমি যে এই যাবৎকালে 1-1.5 ঘন্টা কথা বললাম, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে বা ঝামেলা হচ্ছে কেন, বুঝতে পারতেছেন এরকম? না, বুঝতে পারতেছি না। থ্যাংক ইউ। বাকিরা? না স্যার। কিন্তু স্যার, বিষয় হলো যে আপনি যখন বুঝান তখন অনেক প্রশ্ন তৈরি হয়, তো শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো কোনো না কোনো ভাবে মিটা যায়, আবার কিছু কিছু ঘাটতি থেকেই যায়। এখন আপনি শুনেন, আমি বলি, আপনার আপনার যে কোশ্চেন গুলো না আমি বুঝতে পারতেছি, আমি শেষে নোট ডাউন করে রাখতে বলি কি, এই যে দেখুন এখন 10-15 মিনিটের মতো আমি আপনাদের টাইম দেবো, 10-15-20 মিনিটের মতো, এই টাইমে আপনার যা যা কোশ্চেন করেন সমস্যা নাই, আমি নোট ডাউন করে রাখতে বলি। নর্মালি একটা স্টুডেন্ট, আপনি তো টিচার মানুষ, আপনার তো নর্মালি আপনাকে তো বলার কিছু নাই, আপনি তো বলেন ক্লাসে খুব পোলাই প্যান্ডে বলেন, এই খাতা কলম বের করে রাখ, যা যা বলবো সাথে সাথে নোট করিস। নিজে মানেন না কেন বলেন, নিজে মানেন না কেন? অবভিয়াসলি সবারই উচিত নোট ডাউন করে রাখা উচিত, কারণ সুবিধা হয় কি, আপনার যা যা কোশ্চেন থাকে আপনি যদি, হ্যাঁ, যেটা আপনার একেবারে খুব হুচপুচ করতেছে না জিজ্ঞেস করতে হবে, আপনার তো ক্লাস চলাকালীন আপনাকে আমি কোশ্চেন করি, জিজ্ঞেস করতেছি টপিক শেষ হওয়ার পরে যে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, জিজ্ঞেস করতেছি না, তখন করেন, সমস্যা নেই। বা আমি একটা টপিক নিয়ে কথা বলতেছি, ওই মুহূর্তে আপনার একটা কোশ্চেন মনে হয়েছে, যদি করেন ওইটাতে আমার মানে টপিকের উপরে ব্রেক হয়, মনোযোগটা সরে যায়। এই বুঝতে একটা পারছেন? বিষয় ভালো বলছে যে একটা টপিকস যখন হচ্ছে, যেহেতু এক একটা ক্লাসে বেশ কয়েকটা টপিকস নিয়ে হচ্ছে, একটা টপিক শেষে ওই বেস প্রশ্ন করার অপরচুনিটি তৈরি করে দিলে সেটা ভালো হয়। হ্যাঁ, তাহলে আমি তো এই যে ওই 15-20 মিনিট রাখতেছি আপনাদের কোশ্চেন করার। আমি হচ্ছে একবার লাস্টে না যে ওই টপিকস এর শেষে যদি আপনি একটা পজ দিয়ে আমাদের ওই কিউরিওসিটিটা গুলো নিবারণ করেন তাহলে পরে একটু ভালো হয় আর হ্যাঁ কি। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া শুনেন, আমি সেটাই একটু ট্রাই করতেছি, মানে ওই মনে করেন যে টপিক শেষ এটা করার ভালো পর হয়। আমি কিন্তু, হ্যাঁ, টপিক শেষ করার পরে কিন্তু আপনাদের আমি জিজ্ঞেস করতেছি যে কারো কোনো কোশ্চেন আছে, করতেছি না, তখন কিন্তু আপনারা বলতেছেন, আমি অ্যান্সার দেওয়ারও ট্রাই করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা হলে জি জি আশা জি। করা যায় যে এটা সমস্যা হবে না। হ্যাঁ, সমস্যা নেই, এরকম করেই চলবে, সমস্যা নেই। তবে লং যদি কারো কোনো কোনো কোশ্চেন থাকে, অনেক কিছু জানার থাকে, সেটা আমরা ক্লাস শেষে একটা সেশন রাখছি, সেই সেকশনে করেন, এটা বেটার হয়। কারণ হবে কি, আমি বলি আপনাদের, এই যে মনে করেন যে আমি ক্লাসে মাঝখানে মাঝখানে আপনারা কোশ্চেন করতেছেন ঘন ঘন একটু পর পর, যখন আপনারা তৈরি রেকর্ডেড ভিডিও দেখবেন, যখন ভিডিওটা দেখবেন আপনাদের অনেক মেজাজ খারাপ হবে, দূর স্কিপ করবেন, আপনারা ট্রাই করবেন 5 সেকেন্ড 10 সেকেন্ড কাটার পরে কাটার ট্রাই করবেন। ওইটা যদি কাটেন তখন হবে কি জানেন, আপনারা অনেক কিছু ক্লাসের অনেক টপিক স্কিপ করে যাবেন, সেটাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন না, কোশ্চেন থাইকা যাবে, অনেক অজানা রয়ে যাবে, আপনাদের অনেক লেন্দি হবে, আপনাদের বিরক্ত লাগবে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, নিজাম ভাই করেন। স্যার আমার প্রশ্নটা একদম সিম্পল, বাট এই জিনিসটা আমার গ্যাপ আছে। স্যার, এই যে আজকের ক্লাস টপিকের মধ্যে, হ্যাঁ হ্যাঁ টপিকের মধ্যে আছে। হ্যাঁ, বলেন বলেন। স্যার টপিকের বাইরে হইলে ওনারা যা প্রশ্ন করছে, আমি তো প্রশ্ন করে স্যার মাথা নষ্ট করতাম স্যার, ওটা দরকার নাই তো স্যার। আর আমি তো শুনেন, জানি স্যার এখানে মানে স্যার ওয়েট ওয়েট ওয়েট, আপনার আগে কোশ্চেনের অ্যান্সারটা দিই। জি এখন স্যার। মনে করেন একটা বিষয় হচ্ছে সেখানে, এটা হচ্ছে এইটা, যেমন আপনি মোটামুটি কাজ করেন এখানে, কিন্তু ম্যাক্স সবাই, অনেক আছে একবার ফ্রেশার, কিছুই জানে না সফটওয়্যার সম্পর্কে, তারা কোশ্চেন করবেই, এটাই নর্মাল, এটা খুবই ইজি, আমি ইজি ভাবে নিচ্ছি, কারণ আমিও তো জানি, কারণ আমি তো আলহামদুলিল্লাহ যতটুকু জানি অনেক কিছু জানি। এখন আমার এই কোশ্চেন গুলো সম্পর্কে রিয়াকশন দেওয়া উচিত, কারণ অবশ্যই আমি দিব না, কারণ সবাই শিখতে আসছে এখানে, কিন্তু কোশ্চেন করবে।
তো না তো আপনার কোশ্চেনের সাথে তাদের কোশ্চেন মেলানো যাবে না, কারণ আপনি কাজ করতেছেন, আপনি টুকিটাকি জানেন অনেক কিছুই। না ক্লিয়ার ভাই? স্যার, আমি এই বিষয়টা বলি না, বলতেছি আমি যদি প্রশ্ন করতাম স্যার, এত সময় শত শত প্রশ্ন আসতো। আচ্ছা হ্যাঁ স্যার, করেন। আমার এখানে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে সোর্স মনিটরের মধ্যে স্যার, যখন একটা একটা ফাইল বা একটা সিকোয়েন্স, আমি সরি একটা একটা যখন ফাইল স্যার আমি টান দিয়ে নিয়ে আসতেছি, ওইটাই আবার ডবল রিপিট দেখায় স্যার। এই কোশ্চেনটা মানে এটা ঠিক বুঝতেছি না। আমার কই রিপিট তো দেখাই নাই তো, আমার কোথায় রিপিট দেখাইছে? স্যার এইটা আমারও দেখায়, আমি যখন প্রজেক্টে কাজ করতেছিলাম তখন হচ্ছে ওরকম সিকোয়েন্স নামে একটা জিনিস আছে, হ্যাঁ ফোল্ডার মনিটর ক্রিয়েট হয়। শেয়ার করেন, মনিটর শেয়ার করেন কুইক, আমি দেখতে চাই, সবাই দেখুক। স্যার এই মুহূর্তে তো এটা ওপেন করা না। এই তো, তাইলে তো হবে না। এই মনিটর অবশ্যই যে কোশ্চেন গুলো এরকম সমস্যা থাকবে, এইখানে আমার এখানে কখনোই আপনারা যে কোশ্চেনটা করছেন এটা হয় নাই। আমি বলি নরমালি কি করতে হবে। হুম। আপনি এই যে ফুটেজটা আছে এই প্রজেক্ট মনিটর, এই প্রজেক্ট প্যানেলে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর সাথে সাথে কি আপনার একটা সোর্স মনিটর বের হয়েছে না? এখন আপনার এটা মনে করেন যে মার্ক ইন মার্ক আউটটা একেবারে শুরুতে শেষে আছে। আপনার এই যে প্লে হেডটা আছে, এটাকে আমরা এই যে আবার বলি, এটাকে হচ্ছে আমরা প্লে বার বলি বা প্লে হেড বলি। এটা আপনি শুরুতে রাখবেন, এইখানে এই যে সোর্স মনিটর শুরুতে রাখলেন, রাখে এইখানে আপনার প্লে দিলেন। এই যে আপনি প্লে করতেছেন, প্লে করে দেখলেন, আপনি এইখান থেকে একটা রাখতে চাইলেন, এখানে একটা মার্ক ইন দিলেন, কিছু দূর আবার প্লে করে দেখলেন, আপনি এই অংশটুকু দিতে যাচ্ছেন, এখানে মার্ক আউট দিলেন। এখন আপনি শুধু এই অংশটুকু এই যে কাট করে নিয়ে আসলেন, তাহলে আপনার ডাবল শো করতেছে কেন? কই আমার না না এখানে স্যার, ডাবল। আমি তো এটার কথা বলছি না স্যার, আপনি এখানে লেখা আছে প্রজেক্ট ক্লাসে যান স্যার। আমার কোশ্চেনটা আপনি স্যার বুঝতেন স্যার, আপনি সোর্স মনিটরের প্রজেক্ট ক্লাসে যে স্যার ওখানে যাওয়া। হ্যাঁ এই যে এখানে আসলাম। জি স্যার, এখানে এই যে স্যার আপনার এখানে স্যার দুইটা মানে এই যে সূর্যের কিরণের যে ভিডিও ফুটেজটা, এটা স্যার দুইটা। দুইটা হ্যাঁ শো করতেছে? জি, আচ্ছা ওকে ফাইন। খুব এখন আমার আমি দেখাচ্ছি। কোশ্চেন হচ্ছে এটা স্যার। জি আমি এখানে কি করছি, আমি বড় আইকন ভিউ দেখতেছি। আমি জি, এখানে যদি লিস্ট ভিউ দেখি, দেখেন তো আমার এখানে কি দেখায়? আমাকে এখানে দেখাচ্ছে না। এটা এই তো যে আমি, এখন এটা ফাইলের নাম দেখতে হবে, আবার অনেক ঝামেলা। না লিখতে হবে না, লেট মি ফিনিশ। এই যে দেখেন ক্লাস 1 নামে যে আছে, এটা আমার কি, এটা সিকোয়েন্স। এটা তো আমার এইখানে আমার আইকন ভিউ গেলে কি হয়, আমার যে সিকোয়েন্স যে ফুটেজ গুলো আমি নিছি এই সিকোয়েন্সের আন্ডারে, ওইখানে ও শো করতেছে, প্লে শো করতেছে। ঠিক আছে, মেন ফুটেজ তো আমার এইটা, ফুটেজ তো আমার এইটা। আমি যখন আবার আইকন ভিউ যাবো, দেখেন তো এই যে আমার ক্লাস 1 নামে এই সিকোয়েন্সের ভিতরে যে ফুটেজ গুলো নিছি, প্রথমে কোন ফুটেজটা আছে ওই ফুটেজটা আমার ও ওকে স্যার, ইয়াতে শো করতেছে। জি ক্লিয়ার? স্যার, অ্যান্সার পাইছি স্যার। জি জি স্যার, জি স্যার, আমিও অ্যান্সারটা পেয়েছি। ওকে। আপনি সবসময় আইকন ভিউতে দেখলে এরকম তো হবেই। আপনি জি লিস্ট স্যার। ভিউ দেখেন, আপনার স্যার তো শো লিড করবে ভিউ, না। স্যার লিড ভিউ দেখে স্যার চোখ নষ্ট হয়ে যাবে স্যার, চোখ থাকবে না, এত ছোট। কি বলেন? আমি তো ম্যাক্সিমাম আইকন ভিউ যাই না, লিস্ট ভিউ নিয়ে কাজ আর করি। আমার মনিটর হচ্ছে 22 ইঞ্চি, যেটাকে 21.5 বলে স্যার। আমি তো আর এত বড় না যে 40, 35, 45। শুনেন না, আমার 40, 45, 43 না, আমার 27 ইঞ্চি মনিটর আমি কাজ করি। এখন বলি বিষয় হচ্ছে কি জানেন, আপনারা শুরুতে আপনারা যখন অ্যাডভান্স লিস্ট ভিউ যাওয়ার টাইম আছে নাকি? অনেস্টলি সত্যি, এটা ডে বাই ডে আপনারা স্যার আবার যখন বলেন, কাজ শিখবেন কথা তখন আসে স্যার আপনারা। নাই। কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছি না, বাইরে বাইরে আসছিস। ওকে, আরেকবার বলেন স্যার, কথা বলতে পারবেন না। আপনারা যখন ধীরে ধীরে কাজ করবেন, প্রো লেভেলে কাজ করবেন, তখন আপনাদের কাছে এগুলা দুধভাত মনে হবে। ঠিক আছে, আপনারা উড়াধুরা এরকম লিস্ট বিয়ে যাওয়ার বলবেন যে লিস্ট বিয়ের টাইম আছে নাকি, আমি এমনিতে টান দিয়ে কাজ করি এখানে। আমি ডাবল ফুটেজ মনে হবে না, কারণ আমার মনে হবে যে ওইটা আমার সিকোয়েন্স। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আপনার সবসময় একটা প্লে আইকন শো করে, মানে আপনার যে টাইমলাইনে ভিডিও গুলো নিছেন সেগুলো শো করে। দ্যাটস ওয়াই এরকম লুক দেখায়। ক্লিয়ার? জি 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 স্যার, স্যার। ওকে ক্লিয়ার। ওকে, স্যার মোটামুটি আজকের টপিক ছিল এগুলাই নিয়ে আলোচনা করার কথা ছিল। লাস্ট একটা প্রশ্ন স্যার। স্যার হোমওয়ার্ক কি দিবেন? হ্যাঁ বলতেছি। আলম ভাই কি বললেন? ওকে, হোমওয়ার্ক হচ্ছে সেটা হচ্ছে যে আমি আপনারা, এখন প্র্যাকটিস করতে চাইলে আপনার এই হ্যাঁ যে কাজটা করলেন, আমি ভিডিওটা পাবো কোথায় স্যার? হ্যাঁ বলেন। বা আমি কোন নাটক ডাউনলোড দিয়ে সেটা সেই নাটকটি আমি কাটিং এডিটিং এই কাজগুলো কি করতে পারবো একা একা? হ্যাঁ করতে পারবেন না কেন? আপনার তো ভাই কপিরাইটের ইস্যু নাই, আপনি তো আর কোথাও সোশ্যাল মিডিয়াতে অথবা কোথাও তো শো করতেছেন না আপনাদের না এগুলো তো। না না, না। আমার সাথে গুলাচ্ছেন কেন? আমি তো এগুলো তো আপনাদের একটা ওয়েবসাইট আপলোড দেয়, তারপরে আপনারা প্রি রেকর্ডেড ভিডিওটা দেখেন, ওইখানে অনেক কপিরাইটের জি ইস্যু জি আছে।
ওইখানে আমার এখানে শো করে। দ্যাটস ওয়াই আমি অনেক ইউটিউবের ভিডিও তারপরে আমার করা কাজগুলো আমি শো করতে পারি না, কারণ ক্লায়েন্টের চ্যানেলে আপলোড দেওয়া বা কিছু একটা ওইখান থেকে কপিরাইট মারতেছে, অটোমেটিক শো করতেছে তাদের মনিটাইজ চ্যানেল না। আমি ম্যাক্সিমাম তো কাজ করছি, মনে করেন হয়তো গভর্নমেন্টের প্রজেক্ট, নইলে রবি বাংলা লিঙ্কের এদের, এরা কি আপনার মনিটাইজেশন ছাড়া চ্যানেল মনে করেন কাজ আপলোড দিয়ে রাখছে, না না এই জন্য আমি অনেক কাজ শো করতে পারতেছি না, নাহলে আমারই মানে ফুটেজ ছিল না। কোনো ভিডিও নিয়েই আমি ওই এডিটিং বিভিন্ন কাজগুলো করতে পারি মূলত, হ্যাঁ, মানে হোমওয়ার্ক এখন আমি এখন আমি একটা বিষয়ে আপনাদের ওয়েবসাইট দেখাচ্ছি, সবাই মার্ক নোট ডাউন করে রাখেন। এই যে আমি ফুটেজ গুলো এগুলো আমার প্রিমিয়াম ফুটেজ, এখন আপনারা এই টাইপের ফুটেজই ফ্রি পাইতে পারেন, কপিরাইট কোনো স্ট্রাইক খাবেন না, একেবারে ফ্রি। কোন পিক্সেল ওয়েবসাইট থেকে। গুলা সবাই একটু মার্ক ডাউন করে রাখেন, নোট ডাউন করে রাখেন। চলেন আপনি গুগল ক্রোমে গেলেন, ঠিক আছে, গুগল ক্রোমে যাওয়ার পরে একটা নিউ ব্রাউজার ওপেন করলেন, করার পরে এখানে জাস্ট লিখবেন, প্রথমে লিখবেন ফ্রি ভিডিও ফুটেজ, ঠিক আছে। আমি ইন্টার দিলাম কিবোর্ডে, দেখেন এখানে আমার কি কি শো করতেছে। হ্যাঁ, ওরে আমার এবার গো সেটিং চেঞ্জ হয়ে গেছে, মাঝে মাঝে চলে যায় অটোমেটিক সার্চের। স্যার সাইটের নাম বললেই তো হয়। না, আমি সাইটের নাম বলেন, আপনাদের আমি ডিটেলস দেখাই দিই, আমি পরে আবার নইলে আপনারা বলবেন যে স্যার কই রাইছেন পাইনা। আমি অলরেডি ইউজ তো এগুলাতে অভ্যস্ত, তো সো আমি ভালো করে জানি। ওকে স্যার। এই দেখেন আমি এখানে কি লিখবো, ফ্রি ভিডিও ফুটেজ, এই দেখেন আমার আসছে। হ্যাঁ, আমি দেওয়ার পরে আবার কেন সেটিং চেঞ্জ করে দিচ্ছে, তারপরে নিয়ে নিচ্ছে, ইয়াহু নিয়ে নিচ্ছে, আমি দিয়ে রাখতেছি গুগল, ও ইয়াহুতে চলে যাচ্ছে। অনেক কেউ চালায়, আমি তো অনেকদিন পরে শুনলাম। কোনটা? ইয়াহু, ইয়া স্যার অনেকদিন পরে স্যার, মিনিমাম স্যার 10-12 বছর পরে স্যার ইয়াহু নামটা আপনার কাছে শুনলাম। ইয়াহু এখানে আসতেছে অটোমেটিক ডিফল্ট, আমার এখানে চলে যাচ্ছে। আমার এখানে চলে যাওয়ার বেশ কিছু কারণ আছে, সেটা তো আর আপনার বললেন বুঝবেন। এই দেখেন গুগল অটোমেটিক ডিফল্ট দেওয়া আছে, তারপরেও সে নিচ্ছে। এগুলা ডিলিট করে দেয়, এগুলা খুব ডিস্টার্ব করতেছে। ডিলিট 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 ডিলিট, খুব প্যারা দিচ্ছে, দরকার নেই। ওকে, এখন দিই ফ্রি, আপনারা জাস্ট ফ্রি ভিডিও ফুটেজ লেখা দেখবেন, অনেক সার্চ দিবেন, দেখবেন অসংখ্য ওয়েবসাইট শো করবে। এই দেখেন পিক্সেল, পিক্সাবে, মিক্সকিট, তারপর হচ্ছে এই যে ভিডিও বিট, এটা দরকার নাই। এখানে সব থেকে পপুলার হচ্ছে যে বিট, যে এই যে এই সাইটটা, এটা দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই যে মিক্সকিট, এইটা পিক্সাবে, পিক্সাবে, তারপরে হচ্ছে যে পিক্সেল। এইগুলাতে, এই সাইট গুলাতে আপনি কি পাবেন জানেন, ফ্রি ভিডিও ফুটেজ পাবেন অসংখ্য, ইভেন ফ্রি ভিডিও মোশনও পাবেন। এই দেখেন ফ্রি, এরকম আপনাকে অনেক ভিডিওতে, এখনকার রিসেন্ট ভিডিওতে দেখেন না শো করে এরকম, এই যে এরকম লোডিং লোডিং নিচ্ছে, এরকম মোশন নিতে পারবেন। এই যে এরকম 50% একটা অ্যানিমেশন শো করবে ফ্রি। এগুলা বানানো লাগে আফটার এফেক্ট, অনেক পেইন আপনি, অথচ আপনি এগুলো ফ্রিতে পাবেন। আপনার কি স্টক ফুটেজ দরকার নাই যে স্টক ফুটেজে বেশি ক্লিক করবেন, আপনি এখানে লিখবেন কি নেচার, নেচার নিয়ে ভিডিও ফুটেজ সার্চ করবেন। এই দেখেন অসংখ্য ফ্রি, এই যে প্রো যেগুলো আছে, স্যার কথা আসতেছে না। তারপরে আছে আপনার হচ্ছে ফ্রি, এই যে ফ্রি 4K, এইখানে নেচার নিয়ে সার্চ দেন, নেচার দিয়ে দেওয়া লাগবে না, এখানে যা সার্চ বারে ক্লিক করবেন, এই দেখেন গ্রিন সার্চ করবেন, এই দেখেন। তো আপনারা এইখান থেকে একটা করে নেচার ফুটেজ, অথবা আপনাদের নেক্সট ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, আপনারা এরকম নেচার কিছু ফুটেজ নিয়ে কাট করে, এডিট করে, সোর্স প্যানেল থেকে কাট করে
এডিট করবেন আর কি, ঠিক আছে? সবাই একটু নাড়াচাড়া করে দেখবেন। নেক্সট ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট আউটপুট দিয়ে কিভাবে রেন্ডার দিয়ে দেখাবেন। সবাই সবার এই যে প্রজেক্ট যে মনিটর আছে, মানে সোর্স মনিটর, সবাই একটা করে মনিটরের ফুটেজ নিয়ে টাইমলাইন সাজাইয়া কাট করে একটা স্ক্রিনশট সবাই এই ইয়াতে, মানে আপনাদের যে পেজ আছে সেখানে আপলোড দিবেন সবাই, ঠিক আছে? ক্লিয়ার? এক্ষেত্রে ডাউনলোড করে কি হচ্ছে পেজে কি আপলোড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে এখান থেকে ফ্রি ফুটেজ, কোনো কপিরাইট খাবে না, নিয়ে এইখান থেকে ডাউনলোড করে এরকম একটা সোর্স মনিটর এডিট করে ফুটেজ গুলা কাট করে এরকম করে একটা আপনারা স্ক্রিনশট নেবেন, কেউ কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনে প্রেস করে এরকম একটা স্ক্রিনশট নিয়ে আপনারা আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে সবাই একটা করে পোস্ট দিবেন, তাহলে বুঝবো যে আমি আপনারা কাজ করছেন, ঠিক আছে? জি। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস চলেন শেষ করে এখানে। গ্রুপ কোনটা স্যার? গ্রুপ তো পাইলাম না আপনার স্যার। আপনি পান নাই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড আছেন, মেসেজ হোয়াটসঅ্যাপ দেন। গ্রুপে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। আপনাদের ফেসবুক পেজও আছে, আমি দেখাচ্ছি। আপনাদের ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে, এই পেজে সবাই অ্যাড হয়ে যাবেন। এই যে বিবিআইটি, ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক ব্যাচ, এইখানে আপনারা সবাই অ্যাড আছেন না? যারা যারা অ্যাড নাই সবাই এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, এই গ্রুপের লিংকটা আমি দিয়ে দিচ্ছি। এই গ্রুপে তো এইখানে পুরনো ব্যাচের স্টুডেন্টও আছে, সমস্যা নাই। অ্যাড নাই স্যার, আমাদের লিংক দিয়ে দেন। হ্যাঁ, আমি লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, এখানে সবাই অ্যাড হয়ে যাবেন এই গ্রুপে, ঠিক আছে? স্যার এখানে আমি অ্যাড আছি। ওকে, এখানে অ্যাড থাকলে এখানে সবাই একটা, আপাতত কাজ জমা দিবেন না তো, সবাই তো স্ক্রিনশট জমা দিবেন, সবাই ট্রাই করবেন যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই, তাহলে বুঝবো যে সবাই কাজ করছেন। নাইলে যদি এটা নিয়ে কাজ না করেন, এই ক্লাসে যদি প্র্যাকটিস না করেন, নেক্সট ক্লাসে 100% আপনারা কোশ্চেন করবেন যে স্যার এটা বুঝি না ওটা বুঝি নাই, তাইলে কিন্তু খবর আছে বলে দিলাম। স্যার পানিশমেন্টটা কি দিবেন স্যার? পানিশমেন্ট কি দিব তারপরে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে স্যার দেখেন, তারপরে পানিশমেন্টটা স্যার এটা হোক স্যার, স্যার সবারে স্যার মিষ্টি খাওয়াইতে হবে যে এটা করবে। সরি, এত সবাই মিষ্টির টাকা খরচ করে দিচ্ছে না, ডাইরেক্ট ক্লাস থেকে বের করে দিব। স্যার মানে কষ্ট পাবে স্যার, মিষ্টি খাওয়াইতে রাজি হবে কিন্তু না না, মিষ্টি টাকা খাওয়ানো বাকির কাজ বাকি, দিলে তো ডাইরেক্ট মন খারাপ হয়ে ডাইরেক্ট না, মন খারাপ মানে আমার ক্লাস আমি খুব স্ট্রিক্ট, ক্লাস জমা প্র্যাকটিস ওয়ার্ক তারপরে এগুলা অ্যাসাইনমেন্ট জমা না দিলে খুব স্ট্রিক্ট, আমি ক্লাস থেকে বের করে দেবো ডাইরেক্ট। স্যার 5 মিনিটের জন্য নাকি সরি, একদিনের ওই জন্য? দিনকার ক্লাস আর অ্যাটেন্ড করতে পারবেন না আপনি। আপনি টাকা দিয়ে ক্লাসে মানে এনরোল করছেন, আপনার থেকে পড়ানো আমার বেশি, কারণ আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা এই যে বক বক করতেছি, আপনি এমনি এমনি করতেছি, আপনারা যেন শিখতে পারেন। এই যেমন আমার প্রিভিয়াস ক্লাসে অলরেডি অ্যাসাইনমেন্ট ছিল, সবাই ডকুমেন্টারি জমা দিতেছে, আপনাদের একটু দেখাই, এই যে দেখেন সবাই কি পরিমাণ সিরিয়াস, সবাই ডকুমেন্টারি জমা দিচ্ছে, এই যে এই যে ক্লাসে দেখছেন, এই যে একজন ডকুমেন্টারি দিছে। ঠিক আছে, এরকম এই যে এরকম, এই যে একজন দেখেন ইউটিউব চ্যানেল, নিজের ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড দিছে, হেলথের উপরে ডকুমেন্টারি বানাইছে। এরকম আপনারাও দিবেন, জমা করে করে জমা দিবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, আশা করি আপনারা ডে বাই ডে প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন, সুপার লেভেলে কাজ করবেন। আমি চাই সবাই প্রো লেভেলে এডিট করেন, আমার বলেন যে স্যার আমি ক্লায়েন্টের কাজ করতেছি, আমার থেকে মনে হয় দুনিয়ার কেউ হ্যাপি হবে না। আলম ভাই বুঝার কথা, স্টুডেন্টের সাকসেস মানে কি পরিমাণ মানে হ্যাপিনেস নিয়ে আসে একজন জি টিচারের স্যার, যারা শিখায় কষ্ট করে। অনেক ভালো লাগে স্যার। স্টুডেন্টদের সফলতায় সবচেয়ে বেশি খুশি হয় তার শিক্ষক। সত্যি কথা এইটা, শুনেন আমি এই প্রফেশনে না আসার আগে না আমি এটা ফিল করতাম না। অনেস্টলি আমার এই লাস্ট প্রিভিয়াস ব্যাচের হোক আপনাদের হোক, এটা না এখন ফিল করি আমি, খুব ভালো লাগে আমার যে স্টুডেন্ট এই যে ডকুমেন্ট জমা দিচ্ছে না, আমার নিজের কাছে সার্থকতা আসে কি যে না আমার স্টুডেন্ট এত ভালো কাজ করতেছে, তারা এখন কাজ করতে পারে, এই যে সবাই 10 টাকা ও 20 টাকা ইনভেস্ট করছে, সে এটা রিটার্ন নিয়ে আসতে পারবে। সবাই তো কষ্ট করে টাকাটা দেয় না, ইনভেস্ট করে, এটার পিছনে টাইম ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে, সবাই তো কিছু না কিছু আশা করে ইনভেস্ট করে। আমি চাই যে সবাই রিটার্ন পাক এটা।
থ্যাংক ইউ এরকম স্যার। অনেক অনেক জায়গায় আছে যে শিখানোর জন্য শিখায়, আরে ভাই শিখলে শিখেন না শিখলে নেই, ওটা আপনাদের ইচ্ছা, আমি ওইরকম চাই না। ওকে, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।